আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখতে যাচ্ছি 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের রসায়ন দ্বিতীয় পত্রের থার্ড অ্যাসাইনমেন্ট। আমরা এখন থার্ড অ্যাসাইনমেন্টটি সলভ করব। তাহলে চলো দেরি না করে আগে কোয়েশ্চেনটা আমরা পড়ে ফেলি, ঠিক আছে? আচ্ছা, আমাদের এখানে ফার্স্ট কোয়েশ্চেন কি নিয়ে বলতেছে চলো একটু দেখি। সো দেখো, এখানে শিখন ফলে আমাদের কিছু জিনিস লেখা আছে, তারপর হচ্ছে আমাদের নির্দেশনায় কিছু জিনিস লেখা আছে, এন্ড ফাইনালি আমাদের রুব্রিক্স। এটার নিচে হচ্ছে আমাদের কি এই নির্দেশক বা কি কি কতটুকু লিখতে হবে সেটা আমাদের এখানে স্পষ্ট বলে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন এখান থেকে একটা কাজ করব, সেটা হচ্ছে কি প্রশ্নটা ভালোভাবে বুঝবো, তারপর হচ্ছে সেই প্রশ্ন উত্তরগুলো লিখে ফেলবো, ঠিক আছে? তা আমাদের টোটাল প্রশ্ন হচ্ছে চারটা, এখানে চারটার জন্য 4 মার্কস করে, টোটাল মার্কস হচ্ছে 16। তাহলে চলো আমরা দেখি। আর অবশ্যই আজকে আমরা যখন দেখব প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু খুব ডিটেলস দেখব, যাতে করে আমাদের এইচএসসি প্রস্তুতি এটা নিয়ে হয়ে যায়, ঠিক আছে? এটা থেকেই আমাদের প্রথম প্রশ্নটা বলছে চার্লসের সূত্র থেকে আমাদেরকে পরম শূন্য তাপমাত্রা এবং পরম তাপমাত্রার স্কেলটা ব্যাখ্যা করতে হবে। দেখো, আমাদের প্রথম প্রথম প্রশ্নটাই হচ্ছে কি, প্রথম প্রশ্নটাই হচ্ছে আমাদের এখান থেকে যে চার্লসের সূত্র থেকে আমরা দুইটা জিনিস প্রতিষ্ঠা বা ব্যাখ্যা করবো। একটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা এবং আরেকটা হচ্ছে আমাদের কি পরম তাপমাত্রার স্কেল। তাহলে চলো দেরি না করে আমরা আমাদের অ্যান্সারে চলে যাই। ওকে, আচ্ছা, তো আমাদের এখানে শিরোনাম কি হবে না হবে এগুলো নিয়ে আমরা কোন কথা বলবো না, কজ এগুলাই হোপসো তোমরা ভালোভাবে পারো, ঠিক আছে? তাহলে আমরা এখানে নাম্বারিং করি, আমরা নাম্বারিং করি হচ্ছে এটা ক। তাহলে আমাদের প্রথমে যে কাজটা করা লাগবে, চার্লসের সূত্রটা একটু লেখা লাগবে, ঠিক আছে? তো আমি চার্লসের সূত্রটা লিখে রাখি না এই জন্য, কারণ আমরা লেখার সময় অনেকগুলো কথা এক্সট্রা বলবো। তো যখন এই এক্সট্রা কথাগুলো বলবো সেগুলো মাস্ট বি তোমাদেরকে শুনতে হবে আগে থেকে। লিখে রাখলে যেটা হয় সেটা হচ্ছে কিছু জিনিস অ্যাভয়েড হয়ে যায়। অনেক কিছুই লেখা থাকবে আজকে স্লাইডে, বাট কিছু জিনিস আমরা একসাথে লিখবো। ওকে, তাহলে আমরা প্রথমে হচ্ছে লিখবো চার্লসের সূত্র। তাহলে আমরা লিখি চলো চার্লসের সূত্র। তো আমাদের চার্লসের সূত্রটা কি? আমরা নর্মালি কিন্তু জানি যে চার্লসের সূত্রটা হচ্ছে কি আমাদের তাপমাত্রা এবং আয়তনের সাথে রিলেটেড, ঠিক আছে? তো এইটা হচ্ছে অনেকে আমরা ব্যাখ্যা করি কিভাবে, আমরা বলি যে তাপমাত্রা বাড়ালে হচ্ছে আয়তন বাড়ে, তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়ে, এতটুকু বলেই হচ্ছে শেষ। আর আমরা চার্লসের সূত্র এর বাইরে কিছু বলি না। চার্লসের সূত্র এরকম না, চার্লসের সূত্র একটা বিশাল কিছু, এবং চলো আমরা সেটা দেখি। তোমরা মনে করতে পারো এত সূত্র থাকলে চার্লসের সূত্রটাই কেন অ্যাসাইনমেন্টে দিচ্ছে। এটা দেওয়ার রিজন আছে, কারণ এই সূত্রটাই হচ্ছে আমরা না বুঝে আসলে চলে যাই। এই সূত্র অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার আছে। তাহলে আমরা শুরুতেই লিখে ফেলি, আমরা লিখবো স্থির চাপে নির্দিষ্ট ভরের। খেয়াল করবা আমাদের দুইটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভরটা হতে হবে হচ্ছে নির্দিষ্ট, ভরটা হতে হবে হচ্ছে নির্দিষ্ট এবং চাপটা হতে হবে হচ্ছে স্থির। যে কোনো গ্যাসের আয়তন, আমাদের যদি এই দুইটা সূত্র থাকে তাহলে এরপর আমরা বলবো যে কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস। খেয়াল করবা প্রতি ডিগ্রি সেলসিয়াস, অনেকগুলো পার্ট আছে এখানে। প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি, আমরা বৃদ্ধিও করতে পারি আবার হ্রাসও করতে পারি, হ্রাসের ফলে। তাহলে আমাদের আয়তনটা কার সাথে ডিপেন্ডেন্ট? তাপমাত্রার সাথে। তো প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ফলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপমাত্রায় গ্যাসের আয়তনের, খেয়াল করো যেহেতু আমরা প্রথমে লিখে আসছিলাম বৃদ্ধি, তাহলে আমাদের গ্যাসের আয়তনের বৃদ্ধি দেখাবো। গ্যাসের আয়তনে 1/এত অংশ বৃদ্ধি পায়।
এত অংশ বৃদ্ধি, আবার আমরা হ্রাসও লিখছিলাম যেহেতু, তাই আমরা লিখবো বা হ্রাস ঘটবে, হ্রাস ঘটবে। তাহলে এখান থেকে আমাদের চার্লসের সূত্রটা আমরা লিখে ফেললাম। চার্লসের সূত্রটা কি? নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরে, সরি স্থির চাপে নির্দিষ্ট ভরে কোন একটা গ্যাসের আয়তন আমরা যদি প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াই অথবা কমাই, তাহলে আমাদের আয়তনটা 1/270 অংশ হচ্ছে বাড়ে অথবা কমে। তাহলে এই ব্যাপারটা হচ্ছে আমাদের বইতে অনেক বাংলা কথা দিয়ে ব্যাখ্যা করা আছে, আমরা ম্যাথমেটিক্যালি জিনিসটা একটু ফিল করি, দেখি আসলে জিনিসটা বুঝি কিনা। চলো, তাহলে আমরা প্রথমে লিখবো, আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে নেই, আমরা ব্লু কালার ইউজ করি। আমরা প্রথমে লিখবো, দেখো ম্যাথমেটিক্যালি কিন্তু খুব ইজিলি বোঝা যায়। আচ্ছা, ব্লুটা বেটার লাগতেছে না, সেটা যদি আমরা ধরে নেই যেহেতু স্থির চাপ, স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে? আমরা জানি না কোন জিনিসের আয়তন কত, আমরা প্রতীক অর্থে ধরে নিচ্ছি। আমরা ধরে নিলাম আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় V0 সেন্টিমিটার কিউব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমরা এমন একটা প্রমাণ বা এমন একটা জিনিস দেখতে যাচ্ছি যেখানে আমরা দেখব যে আমরা যদি তাপমাত্রা বাড়াইতে থাকি অথবা কমাইতে থাকি, কতটুকু আসলে আয়তন বাড়ে বা কমে এক্স্যাক্টলি, ঠিক আছে? আচ্ছা, যদি এরকম হয়, আমরা 0 ডিগ্রিতে কত ধরলাম, V0 সেন্টিমিটার কিউব, তাহলে দেখো তো আমাদের এখান থেকে কি আসে, খেয়াল করবো আমরা। 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য আয়তনের বৃদ্ধি কতটুকু, চলো দেখি। আয়তনের বৃদ্ধি কতটুকু হবে? আমরা বলছিলাম যে টোটাল আয়তনের 1/270 অংশ হচ্ছে বাড়ে। তাহলে আমরা লিখবো এখান থেকে V0 এর 1/273, ঠিক আছে? তাহলে এখান থেকে আসে কত, V0 ডিভাইডেড বাই 273 সেন্টিমিটার কিউব। ওকে, তাহলে এটা খুব ইজিলি চলে আসলো। এরপরে আমাদের 1 ডিগ্রিতে তো এটা বাড়ছে, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তোমরা এখানে পুরোটা লিখে যাবে, আমি ডট ডট দিচ্ছি। মোট আয়তনটা কত হয় বলো তো? আমরা কিন্তু এটা আগেরটুকু বাড়াইছি, আর আমাদের আগেও কিন্তু একটা V0 ছিল, তাহলে মোট আয়তন কত হবে? মোট আয়তন হবে হচ্ছে আগের যে V0 ছিল, অর্থাৎ এই যে আগে আমাদের ছিল কত, আগে ছিল হচ্ছে আমাদের V0, তাহলে আমরা এখান থেকে লিখবো V0 প্লাস বাড়লো কত, V0 ডিভাইডেড বাই 273। খেয়াল করো এইটুকু হচ্ছে বেড়ে গেছে। তাহলে এখান থেকে আমরা যদি কমন নেই, তাহলে কমন নিলে আসে V1 প্লাস 1/273 একক হচ্ছে সেন্টিমিটার কিউব। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস শিওর হয়েছি যে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর জন্য আমার মোট আয়তন হয়ে যায় হচ্ছে এইরকম। তাহলে চলো আমরা যদি দেখি 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ানোর জন্য কি হবে বলতো? ঠিক ধরছো, মোট আয়তন হবে হচ্ছে এই যে, মোট আয়তন হবে কোথায় পরিবর্তন হচ্ছে, খেয়াল করে দেখো। এই যে আমরা যে এইখানে V0, এইখানে হচ্ছে আমাদের নাম্বারিংটা বাড়ে। কেন? কারণ তুমি খেয়াল করো 2 ডিগ্রি করলে 2 ডিগ্রির জন্য আমাদের এখানে একটা 2 আসতো, তাহলে সেই 2টাকে আমরা যদি একবারে কমন নিয়ে নেই 1, তাহলে সেই 2টাকে হচ্ছে আমরা উপরে লিখবো। 2 বাই কত হবে, 2/273 হবে। এতটুকু নিশ্চয়ই বোঝা গেছে। তাহলে দেখো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এভাবে আমরা বের করতে পারবো। তাহলে আমরা এখান থেকে ধরলাম আমাদের নির্দিষ্ট কোনো না 3 ডিগ্রি সেলসিয়াস, আমরা একটা মেজারমেন্ট ক্রিয়েট করতেছি, যে মেজারমেন্টে যে কোনো টেম্পারেচার মাপা যাবে। তো T ডিগ্রির জন্য আমরা কত পাবো এখান থেকে, 1 প্লাস টি ডিভাইডেড বাই 270 সেন্টিমিটার কিউব। এটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমরা যে লাইনটা পাইছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা জিনিস আমরা এখান থেকে খেয়াল করব, যে আমাদের টি এর মানটা যদি দেখো, টি এর মানটা যদি আমাদের এখান থেকে 273 হয়, টি এর মানটা যদি আমাদের এখান থেকে 273 হয়, তাহলে আমরা লিখবো স্থির চাপে
273 ডিগ্রি সেলসিয়াস। এর তাপমাত্রা বৃদ্ধি না, এটা হচ্ছে তাপমাত্রায় গ্যাসের মোট আয়তন কত হবে বলতো? টি এর জায়গায় আমরা কত বসাবো? টি এর জায়গায় আমরা 273 বসাবো। তাহলে 273 বসাইলে আমাদের কি ক্যালকুলেশন আসে? এটা কাটা গেলে হচ্ছে 1 থেকে 1 আর 1 হচ্ছে 2 চলে আসে, তার মানে 2v0। একটা জিনিস খেয়াল করে দেখো, যখন আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস ছিল তখন আমাদের আয়তন ছিল v0, দেখছো? আর যখন হচ্ছে আমরা 273-এ নিয়ে গেছি তখন কিন্তু আয়তনটা কত হয়ে গেছে? আয়তনটা ডাবল হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের খেয়াল করার বিষয়। তার মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের আয়তনের ঠিক কি হয়ে যায়? ডাবল হয়ে যায়। আমরা এখানে লিখতে পারি অর্থাৎ অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তনের তাপমাত্রার আয়তনের ঠিক দ্বিগুণ হয়। এতটুকু নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। খুব সহজ কিছু ক্যালকুলেশন ছিল, জাস্ট আমাদের বোঝার জন্য যে আমরা নর্মাল 0 ডিগ্রিতে একটা আয়তন নিলাম, দেন 1 ডিগ্রি বাড়ানোর পরে একটা আয়তন বৃদ্ধি দেখলাম, দেন হচ্ছে মোট আয়তন ক্যালকুলেট করে একটা ফর্মুলা ক্রিয়েট করলাম। এই ফর্মুলাটা আমাদের লাগবে আজকে গ্রাফ বুঝতে গেলে, যে এইটা দিয়ে কিভাবে আসলে গ্রাফটা ড্র করব। এন্ড হচ্ছে আমরা সেখান থেকে দেখলাম যে 273 যদি হয় তাহলে আসলে ব্যাপারটা কেমন হয়। ঠিক আছে, এইটাই হচ্ছে তোমার একটা ব্যাপার। এইখানে কিন্তু খেয়াল করে দেখো, আমরা কিন্তু আসলে তাপমাত্রা বাড়াইছি এবং আমাদের আসলে আয়তনটাও কিন্তু বাড়ছে। আয়তনটাও আমাদের কি হয়ে গেছে? বেড়ে গেছে। তো এটাই হচ্ছে ব্যাপার, আমাদের আয়তনটা আগের তুলনায় কিন্তু 0 ডিগ্রির তাপমাত্রার তুলনায় 273 ডিগ্রিতে কিন্তু কি হয়? ডাবল হয়ে যায়। আমি যতটুকু স্ক্রিনে লিখছি পুরোটুকুই লিখবা, তাহলে হচ্ছে ব্যাখ্যাটা তোমরাও ক্লিয়ার থাকবা, তোমাদের স্যারও খুশি হবে যে তুমি একটা গাণিতিক ব্যাখ্যা এখান থেকে দিছো। মানে বোরিং একটা লেখা লিখো নাই লম্বা, আমরা বোরিং লেখাও লিখবো, বাট একটা গাণিতিক ব্যাখ্যা দিয়ে একটা কিছু প্রতিষ্ঠিত করে তারপর আই হোপ সেটা শেষ এখান থেকে। ওকে, তাহলে এরপর আমরা পরের স্লাইডে চলে যাই। তাহলে এখান থেকে আমরা তো এতক্ষণ কি করছি? আমরা এতক্ষণ হচ্ছে বাড়াইছি, তাহলে এবার হচ্ছে আমরা একটু কমানোর চেষ্টা করি। আমরা লিখি পুনরায় 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস হ্রাসের ফলে কি হবে? অবভিয়াসলি আয়তনের হ্রাস হবে। আয়তনের হ্রাস কত হবে বলো তো? আমরা বলছিলাম বাড়লেও বাড়ে টোটালের 1/273, কমলেও কমে টোটালের 1/273। তাহলে আমরা কি লিখবো? ভি এর 1/273, তাই না? ইজ ইকুয়াল টু কত? ভি নট ডিভাইডেড বাই 273 সেন্টিমিটার কিউব, তাই না? এটা আসে কিনা? এক্স্যাক্টলি কিন্তু এটা আসে, তাই না? আচ্ছা, তাহলে আমরা দেখলাম একটা জিনিস, কমলেও সেম আসে, 1 ডিগ্রি বাড়লেও কিন্তু সেমই আসে, কিন্তু টোটালের ক্ষেত্রে আলাদা হয়ে যাবে। 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাসের ফলে মোট আয়তন, মোট আয়তন এবার কি হবে? আগেরটার থেকে বিয়োগ হবে, মানে কমে যাবে। আগে ছিল v0, এবার হচ্ছে কমছে v0/273। এখান থেকে আমরা যদি কমন নিই তাহলে v0 কমন গেল 1 - 1/273। দেখছো, আমরা ইউনিটটা লিখে দিব এখানে। তাহলে সেম জিনিস আমি যদি এখানে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রির জন্য করি, তাহলে আমাদের কত আসবে? এখানে 2 ডিগ্রির জন্য করলে 2 ডিগ্রির জন্য করলে আসবে v0 1 - 2/এত। ঠিক একইভাবে তুমি যদি সূত্র প্রতিষ্ঠা করো টি ডিগ্রির জন্য, আমাদের এখান থেকে কত আসবে? v0 1 - t/273। এখন আমাদের দরকার হচ্ছে এখানে যদি আমরা 273 পর্যন্ত হচ্ছে কমায় ফেলি। ওকে, তো 273 কমানো মানে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের মোট আয়তন। খুবই চমৎকার একটা জিনিস, খেয়াল করো। আসলে এত কম তাপমাত্রা তো নেওয়া সম্ভব না, এত কম তাপমাত্রা নিতে নিতে গ্যাস আসলে কঠিন হয়ে যায়। যদি এটা আসলে থিওরিটিক্যালি সঠিক,
বাস্তবে সম্ভব না। -273 আমরা নেই, দেখো মোট আয়তন কত আসে, ভি নট 1 - 273 ডিভাইডেড বাই 273, মানে 1 আসবে, 1 মাইনাস করলে আসবে 0। দেখছো অস্থির একটা জিনিস, যে আমরা যদি -273-এ টেম্পারেচার নিয়ে যাই, অর্থাৎ এমন ভাবে কমাই, দেখা যাবে কি, দেখা যাবে হচ্ছে আমার আয়তনটা কি হয়ে যাবে, শূন্য। আয়তন শূন্য হওয়ার অর্থ কি, আয়তন শূন্য মানে দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, টোটাল জিনিসটাই হচ্ছে গায়েব। তা আমাদের এটা কখন সম্ভব, যদি আমরা -273-এ নিতে পারি, তাহলেই শুধু জিনিসটা কিন্তু সম্ভব, এর আগে কিন্তু সম্ভব না। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আমাদের কখন সম্ভব, আমরা যদি এটাকে -273-এ নিই তাহলেই আসলে সম্ভব। তাহলে এতটুকু খুব সহজেই আমরা বুঝতে পারলাম যে আমাদের এখান থেকে জিনিসগুলা খুব সহজে এভাবে চলে আসে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আমরা এটার একটা গ্রাফ আঁকা শিখবো। আমরা এবার হচ্ছে একটা গ্রাফ আঁকা শিখবো, ঠিক আছে? তো এইটা এতটুকু পর্যন্ত আমরা লিখবো। এতটুকু লিখার পরে আমাদেরকে একটা গ্রাফ আঁকতে হবে। আমি আমি দুই একটা গ্রাফ তোমাকে এক্সট্রা দেখাচ্ছি যাতে তোমাদের আসলে বুঝতে সুবিধা হয়। এরপর আমরা ওইখান থেকে হচ্ছে স্টার্ট করব। তাহলে এই পর্যন্ত তো আমরা লিখবো। আগেরটাতে আমরা কি লিখেছিলাম, এখান থেকে আগেরটাই যে চার্লসের সূত্র থেকে শুরু করে তোমরা কিন্তু একদম যে এই পর্যন্ত লিখে আসবা 0 সেন্টিমিটার কিউব, এবং এখান থেকে প্রুফ করা যাচ্ছে যে আমরা চাইলে বাড়তে বাড়তে হাইয়েস্ট যখন 273 চলে যায় তখন আমাদের কত ডাবল হয়ে যায়, এন্ড হচ্ছে যখন কমতে কমতে একদম হাইয়েস্ট কমে ফেলি তখন আমাদের আয়তন হয়ে যায় হচ্ছে 0। আমাদের আয়তন হয়ে যায় হচ্ছে 0। তাহলে এটা কিন্তু থিওরিটিক্যালি বা তত্ত্বীয় ভাবে আসলে সঠিক, ঠিক আছে? তো এই যে আমরা আসলে এই যে একটা কল্পনাযোগ্য সর্বনিম্ন যে তাপমাত্রায় আমাদের যে কোনো গ্যাসের আয়তন আসলে শূন্য হয়ে যায়, আসলে এই -273 যেটা লেখা আছে স্ক্রিনে, এইটাই কি আমরা কিন্তু পরম শূন্য তাপমাত্রা বলবো। ঠিক আছে, তো চলো আমরা একটা অন্য কিছু ব্যাখ্যা করি। আমরা একটু গ্রাফ দেখবো, ঠিক আছে? আমাদের এই এই গ্রাফ গুলো হচ্ছে দুই ধরনের, ঠিক আছে? একটা হচ্ছে বি ভার্সেস টি ডিগ্রি, এটা হচ্ছে সেলসিয়াসের গ্রাফ। আরেকটা হচ্ছে বি ভার্সেস ক্যাপিটাল টি, যেটা হচ্ছে কেলভিনের গ্রাফ। একটু দুইটার মধ্যে পার্থক্য আছে, একটু খেয়াল করবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কিছুক্ষণ আগে দেখে আসছি যে আমাদের বি টোটাল, আমাদের বি টোটাল কত ছিল, বি টোটাল ছিল হচ্ছে শুরুতে কত, আমরা কত পাই বি টোটাল যদি দেখি এখান থেকে, আমাদের বি সমান আসলে কত লেখা যায়, বি নট প্লাস, যদি এখান থেকে লিখি বি ইজ ইকুয়াল টু বি নট প্লাস বি বাই কত, এত লিখি না আমরা, এবং এটার সাথে আমরা ধরো একবারে হচ্ছে টিটা গুণ দিয়ে দিলাম, একবার হচ্ছে কি করলাম, গুণ দিয়ে দিলাম। এবার হচ্ছে পুরো জিনিসটাকে একটু আলাদা করে লিখি, ঠিক আছে? একটু আলাদা করে লিখি। আলাদা করে লিখলে আমাদের কেমন হয়, যে বি নট 273, এটাকে আমরা লিখি হচ্ছে টি, এটাকে লিখি হচ্ছে বি নট, ঠিক আছে? এটা লেখার রিজনটা হচ্ছে আমাদের ডিফারেন্ট একটা রিজন ছিল। সেই রিজনটা হচ্ছে আমরা কিন্তু জানি আসলে আমাদের যে গ্রাফটা আঁকতে হয়, আমরা জানি অধীন চলক ইজ ইকুয়াল টু হচ্ছে যত স্বাধীন চলক আছে তাদের মানটা হচ্ছে আমরা রাইট সাইডে রাখি, তাই না? আচ্ছা, তা আমাদের টেম্পারেচার কিন্তু যে কোনো আমরা চেঞ্জ করতে পারি, তাই টেম্পারেচার কিন্তু আমরা রাইট সাইডে রাখছি। তুমি যদি চিন্তা করে দেখো, এটাকে আমরা কিন্তু জানি অধীন চলক সবসময় ওয়াই এক্সিসে বসে, অধীন চলক হচ্ছে সবসময় ওয়াই এক্সিসে বসে। তুমি যদি এই গ্রাফটাকে চিন্তা করো তাহলে আসলে কেমন গ্রাফ আসলো, y ইকুয়াল টু mx প্লাস c লেভেলের একটা গ্রাফ আসছে না? তাহলে y ইকুয়াল টু mx প্লাস c লেভেলের একটা গ্রাফ কিন্তু এখান থেকে তুমি পাচ্ছ, যার ঢাল কত, যার ঢাল হচ্ছে v নট ডিভাইডেড বাই হচ্ছে 273, v নট ডিভাইডেড বাই 273। আর x হচ্ছে কি, x হচ্ছে আমাদের টেম্পারেচার, y হচ্ছে কি, y হচ্ছে আমাদের এখানে ভলিউম। তাহলে তুমি যদি এখান থেকে একটা গ্রাফ ড্র করো, তুমি যদি এখান থেকে একটা গ্রাফ ড্র করো, তার মানে তোমার ভি বসাইতে হবে হচ্ছে ওয়াই এক্সিসে, এন্ড টি বসাইতে হবে সেলসিয়াসে হচ্ছে কোন এক্সিসে,
অবভিয়াসলি এক্স অ্যাক্সিসে। তুমি যদি এখন ভিন্ন ভিন্ন প্রেসারের হচ্ছে তুমি নাও তিনটা আলাদা আলাদা, আমি এখান থেকে স্টার্ট করতেছি কেন, কারণ আমাদের দেখো এটা কিন্তু আসলে বক্র রেখার এটা হচ্ছে আমাদের ছেদ করছে কতটুকু, সি অংশ ছেদ করছে ওয়াই অক্ষ থেকে, আমি ধরলাম যে এতটুকু হচ্ছে আমাদের সি। তাহলে আমাদের গ্রাফটা এখান থেকে স্টার্ট হবে না, অবভিয়াসলি এখান থেকে স্টার্ট হবে। তাহলে আমরা এখান থেকে যে ধরলাম যে আমাদের এটা হচ্ছে আমাদের প্রেসার 1, তাহলে আমরা আরেকটা ধরলাম এটা হচ্ছে আমাদের প্রেসার 2। তাহলে আমি যদি এখান থেকে আর ডিফারেন্ট কাল ইউজ করি, মানে আরেকটা ধরলাম এটা হচ্ছে আমাদের প্রেসার হচ্ছে 3। তিনটা আলাদা আলাদা ধরলাম। তো এখানে আসলে দেখো আমাদের ঢালটা আসলে কি, ঢালটা হচ্ছে আমাদের একটা পজিটিভ ভ্যালু। পজিটিভ ভ্যালু শব্দের অর্থ কি, এখানে ঢাল হচ্ছে আমাদের আসলে বাড়তে থাকে, আমাদের এম এর মানটা হচ্ছে আসলে কি হবে, বাড়তে থাকবে, তাই না? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, তাহলে আমাদের এম এর ঢালটাও কিন্তু আসলে ঊর্ধ্বগামী হবে। ঢালটা কি হবে, ঢালটা হবে হচ্ছে ঊর্ধ্বগামী। ওকে, তাহলে এবার চলো আমরা একটা ক্যালকুলেশন করি। তো এটাকে আমরা 1 দিই সবচেয়ে বেস্ট, এটাকে আমরা 2 দিই, এটাকে হচ্ছে আমরা 3 দিই, তাহলে পারফেক্ট হয়। খেয়াল করে দেখবা আমরা বয়েলের সূত্রে পড়ে আসছিলাম ভলিউম এবং হচ্ছে কি প্রেসার হচ্ছে আমাদের কি ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ আমাদের ব্যস্তানুপাতিক, এটা আমরা দেখে আসছি। তাহলে দেখো আমি এই পয়েন্টের জন্য যদি চিন্তা করি, আমি ধরো একটা লম্বা দাগ দিয়ে দিচ্ছি, যেটা দ্বারা বোঝাবে যে প্রত্যেকটা মোমেন্টে হচ্ছে টেম্পারেচার, এই মোমেন্ট গুলোতে টেম্পারেচার হচ্ছে ইকুয়াল। সাপোজ তুমি যদি ধরো এই মোমেন্ট, এই মোমেন্ট এবং এই মোমেন্টে টেম্পারেচার হচ্ছে স্থির, তাহলে দেখো এখানে আমাদের বয়েলের সূত্র অনুযায়ী কি দাঁড়ায়। তো তুমি বুঝতেছো এই যে পয়েন্টটা খেয়াল করো তো, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে আমাদের কি ভলিউম অনেক বেশি না? আমাদের কি ভলিউম অনেক বেশি মনে হচ্ছে না কম মনে হচ্ছে? দেখো তো আমরা যত উপরে যাচ্ছি আমাদের ভলিউম কি হয়, তত কি বাড়ে? তো তুমি যদি পি2 টা দেখো, পি2 টা আরো নিচে নেমে আসছে, পি3 টা আরো নিচে নেমে আসছে। তাহলে এখান থেকে আমরা ব্যাখ্যাটা কিভাবে দিতে পারি, আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের ভলিউম অনুযায়ী আমাদের এখান থেকে আমি যদি কালিটা চেঞ্জ করে লিখি P1 is less than P2 is less than হচ্ছে P3। P3 সবচেয়ে বেশি কেন এখানে, কারণ দেখো এই মোমেন্টে আয়তন কিন্তু আমরা সবচেয়ে কম পাচ্ছি, আমরা এইখানে আয়তন সবচেয়ে বেশি পাচ্ছি যেহেতু আমরা উপরের দিকে যাচ্ছি, তাহলে আমরা এই মোমেন্টে চাপ কিন্তু সবচেয়ে কম পাবো। ঠিক আছে, এটা হচ্ছে মাঝারি পরিমাণ বৃদ্ধি, আমাদের চাপও কিন্তু মাঝারি পরিমাণ হচ্ছে ব্যাপারটা চেঞ্জ হয়েছে। ঠিক একইভাবে এটা হচ্ছে আমাদের এমন একটা পয়েন্ট যেটাতে আয়তন সবচেয়ে কম, যেটা স্টার্টিং হয়েছিল ভি নট আর কি, এই পয়েন্টটা ভি নট, এই জন্য আমরা পি3 কিন্তু কি সবচেয়ে প্রেসার এখানে বেশি পাচ্ছি। তাহলে এই গ্রাফটা আই হোপ সো বোঝা গেছে, এখানে গ্রাফ দিয়ে কিন্তু আমাদের এই যে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতিতে কিন্তু ম্যাথ আসবে। মনে রাখো এই অঙ্কে কিন্তু ঢাল সমান হচ্ছে কত, ভি নট বাই 273। এবারে ভি প্রপোর্শনাল টু টি, কেলভিন স্কেলে আমরা এটাকে কিভাবে লিখি, এটা তো খুবই সহজ, ভি প্রপোর্শনাল টু টি। তাহলে আমরা এখান থেকে যদি এটাকে কনভার্ট করি তাহলে লিখি ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কে টি। তাহলে দেখো তো এটা কার সাথে রিলেটেড, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স। তাহলে এটা আসলে কেমন গ্রাফ, এটা হচ্ছে আমাদের মূল বিন্দুগামী সরল রেখার গ্রাফ, তাই না? তাহলে এখান থেকে যদি আমরা সেম কাইন্ড অফ থিংটা দেখি, এবার কিন্তু আমাদের ভি ভি হচ্ছে এইটা আর আমাদের হচ্ছে টি হচ্ছে এইটা। এবার কিন্তু আমাদের এমন একটা পয়েন্ট আছে যে পয়েন্টে আমরা কি মূল বিন্দুতে ফিরে আসতেছি, অর্থাৎ আমরা যদি এখানে আবার মার্কিং করি, এটা পি1, এটা পি2, এটা পি3, খেয়াল করো এই মোমেন্টে তোমার হচ্ছে আয়তন সবচেয়ে বেশি, চাপ হবে সবচেয়ে কম। তাহলে চাপ হচ্ছে পি1 এখন কম, পি2 কম, পি3 সবচাইতে কেন বেশি চাপ, কারণ পি3টা আমার সবচাইতে আয়তন কম অবস্থায় আছে। আমরা যদি এইভাবে একটা রেখা টান দিয়ে দিই তাহলে আসলে জিনিসটাকে ইজিলি বোঝা যায়, জিনিসটাকে আমরা ইজিলি বুঝতে পারি। তাহলে এটা গেল হচ্ছে দুইটা আলাদা আলাদা গ্রাফের হচ্ছে বর্ণনা। ঠিক আছে, তো দুইটা গ্রাফ কিন্তু এটা দুই ভাবে আসতে পারে পরীক্ষায়, তো খেয়াল রাখবা কোন ভাবে আসলে আসছে। তো আমরা এবার হচ্ছে আমাদের পরম শূন্য তাপমাত্রার একটা গ্রাফ দেখব, আমরা পরম শূন্য তাপমাত্রার একটা গ্রাফ দেখব। আমরা কিছুদিন আগে দেখে আসছি আমাদের পরম শূন্য তাপমাত্রাটা হচ্ছে এমন একটা তাপমাত্রা
যেটা হচ্ছে কল্পনাযোগ্য এবং যার জন্য আসলে যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে জিরো হয়ে যায়, যার জন্য যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে জিরো হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের ইকুয়েশনটা জানি কি ছিল? আমাদের ইকুয়েশনটা ছিল যে কোনো টেম্পারেচারের ভি ভলিউম হচ্ছে ভি নট 1 প্লাস টি বাই 270, এটা ছিল না? এটা ছিল আমাদের ইকুয়েশন। তো চলো আমরা গ্রাফটা ড্র করি। তো গ্রাফটা ড্র করে দেখা গেছে যে আমরা যদি গ্রাফটাকে ড্র করি এভাবে, গ্রাফটা অবশ্যই ড্র করতে হবে পরীক্ষার জন্য। আমরা এখানে দিলাম হচ্ছে আমাদের ওয়াই এক্সিস, এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস, ধরলাম হচ্ছে আমরা এখানে এক্স, এটা ধরলাম হচ্ছে আমাদের ওয়াই। তাহলে আমাদের এক্স বরাবর হচ্ছে আমাদের ভলিউম, ধরো তুমি লিটার ইউনিটে, আর হচ্ছে টাইম আমাদের এখানে টেম্পারেচার হচ্ছে সেলসিয়াস ইউনিটে। ঠিক আছে? অবভিয়াসলি এইখান থেকে দেখা গেছে আমরা যদি একটা কাজ করি, সে কাজটা কেমন, বিভিন্ন, ধরো আমরা যদি এখানে দেখি, আমরা যদি এটাকে টেম্পারেচার ধরি, তাহলে আমাদের তো এখানে কি আসবে, এখানে আমাদের হচ্ছে জিরো। বি হচ্ছে কত? বি হচ্ছে আমাদের এখানে জিরো না, বাট এটা এখানে হচ্ছে আমাদের মূল বিন্দু, তাই না? তাহলে আমরা যদি এখানে ধরি, এটা ধরো প্লাস ধরলাম, এটা ধরো তুমি ধরলা 100 ডিগ্রি সেলসিয়াস, এটা ধরো ধরলা 200 ডিগ্রি সেলসিয়াস। তাহলে খেয়াল করো আমাদের টার্গেট কত রাখা, আমাদের টার্গেট হচ্ছে, ধরো এটা আমরা ধরলাম হচ্ছে -100 ডিগ্রি সেলসিয়াস। এই সেই পয়েন্ট যেটাকে আমরা একবারে লিখে দিই -273 ডিগ্রি সেলসিয়াস। আমরা কিন্তু জানি থিওরিটিক্যালি এই মোমেন্টে আসলে কি হয়ে যাবে, এই মোমেন্টে আসার সাথে সাথে আমাদের আয়তন হচ্ছে জিরো হয়ে যাবে, এই মোমেন্টে আসার সাথে সাথে আয়তন হচ্ছে জিরো হয়ে যাবে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা 180 চাপে বা আমরা ডিফারেন্ট ডিফারেন্ট চাপে আমরা হচ্ছে গ্রাফটা ড্র করে দেখি। আর আমাদের আয়তন ধরো এখানে, ধরো আমাদের আয়তন এটা হচ্ছে ধরো 30 লিটার, এটা ধরো হচ্ছে তাহলে 20 লিটার, আর এটা ধরো হচ্ছে আমাদের সাপোজ 10 লিটার, 10 লিটার। আচ্ছা, তাহলে আমরা তো কিছুক্ষণ আগে জেনে আসছি যেখানে হচ্ছে আয়তন সবচেয়ে হাই, সেখানে প্রেসার হচ্ছে সবচেয়ে কম। তাহলে আমরা ধরি যে এখানে ওইটা হচ্ছে এমন একটা পয়েন্ট যেখানে একটা প্রেসার আছে, তো ধরলাম এই প্রেসারটার ভ্যালু হচ্ছে 180 এম। ঠিক আছে? তো তুমি যদি এখান থেকে গ্রাফটা ড্র করো, তো দেখা যাবে যে আমাদের এখান থেকে যেভাবেই ড্র করি না কেন, আমাদের এই গ্রাফটা পৌঁছে গেছে কোথায়? যদি আমরা কোনোভাবে এই গ্রাফের মানকে -273 নিতে পারি, তাহলে আমাদের গ্রাফটা কিন্তু -273 চলে গেল। ঠিক একই ভাবে ধরো তুমি এখান থেকে যেহেতু 20-এ আসতেছো লিটারে, তাহলে এখানে আমাদের প্রেসার আরেকটু আমরা কি করব, বাড়াইতে পারবো, যেহেতু এখানে আমাদের ভলিউম হচ্ছে ডিফারেন্স। তখনও আমরা দেখব যে আমাদের ওই জিনিসটার জন্য -273 আয়তন হচ্ছে জিরো হয়। 10-এর জন্য আমি এক কাজ করলাম, হাইয়েস্ট প্রেসার আমি পাবো এখানে। তখনও আমি দেখব যে আমাদের যে গ্রাফটা আছে এখানে, সেই গ্রাফটা হচ্ছে ভলিউম হচ্ছে জিরো করে ফেলে। ওকে? আমাদের -273 এটা এমন একটা টেম্পারেচার আমাদের গ্রাফে, যেটা হচ্ছে যার জন্য আমাদের গ্রাফ থেকে আমরা কি পাই, আয়তনকে শূন্য করে ফেলতে পারি, এবং এটা অবভিয়াসলি থিওরিটিক্যালি। আচ্ছা, আয়তনকে আমরা কি কি করে ফেলতে পারি, জিরো করে ফেলতে পারি। তো এটা তো গেল, আমরা উল্টা ভাবেও কিন্তু জিনিসটাকে চিন্তা করতে পারি। আমরা যদি উল্টা ভাবে চিন্তা করি যে আমাদের আয়তন হচ্ছে কত, দেখো ম্যাথমেটিক্যালি আমরা যদি দেখি আমাদের আয়তন হচ্ছে কত, আয়তন হচ্ছে জিরো। আয়তন যদি জিরো হয় দেখো, তাহলে ভি নট, এখান থেকে আমরা কত পাবো, 1 প্লাস টি বাই 273, বা 1 প্লাস টি ইকুয়াল টু জিরো। তাহলে টি বাই 273 -1। দেখছো, আমরা যদি আয়তনকে জিরো ধরি, তাহলে সেখান থেকে টেম্পারেচার আসে কত, -273। দ্যাট মিনস ভলিউম জিরো হওয়া পসিবল থিওরিটিক্যালি যখন আমাদের টেম্পারেচার কত হয়, -273 হয়। এক্স্যাক্টলি এই জিনিসটাই হচ্ছে ঘটবে আমাদের, এবং এই জিনিসটাই ঘটে আসলে। তাহলে এখন আমরা জিনিসটাকে কিভাবে ব্যাখ্যা করব? তাহলে আমাদের কি এতটুকু করতে হবে, আমি যে ক্যালকুলেশন এতটুকু দেখাইছি এইটা তোমাদের করতে হবে না, এইটা তোমাদের করতে হবে না, জাস্ট তোমাদের বোঝার জন্য যে একটা জিনিসকে ওলট পালট করে অনেক ভাবে আমরা সলভ করতে পারি, এগুলোও তোমাদের করতে হবে না। আচ্ছা, তোমাদের করতে হবে হচ্ছে, দেখো যে চার্লসের সূত্র থেকে শুরু করে
এই পর্যন্ত 0 ডিগ্রি মানে 0 সেন্টিমিটার কিউব লিখবা। ঠিক আছে, 0 সেন্টিমিটার কিউব লিখবা। লিখার পর আমরা ডিরেক্ট হচ্ছে এই যে গ্রাফটা আমরা ড্র করছি না, যে গ্রাফটা আমরা ড্র করছি এখানে আমরা লিখবো নিচে চিত্র, এই গ্রাফটা ড্র করে ফেলবো। আমরা লিখবো নির্দিষ্ট চাপে। গ্রাফটা খেয়াল রাখো, আমরা এই গ্রাফের এখন বর্ণনা দিব। আয়তন বনাম তাপমাত্রার লেখ। গ্রাফটা অবশ্যই আঁকবো এবং আই হোপ সো এখন তোমরা বুঝছো যে গ্রাফটা কেন আসলে এরকম হয়েছে এবং আসলে এই গ্রাফের মিনিং গুলা কি জিনিস। তাহলে চলো ওকে, গ্রাফটা আমরা দেখে নিলাম। আমরা এখানে ওয়াই এক্সিসে হচ্ছে কাকে এক্সপ্রেস করলাম, ওয়াই এক্সিসে আমরা এখানে ভলিউমকে নিছি আর এক্স এক্সিসে টেম্পারেচার নিছি। ঠিক আছে, তাহলে বিপরীতে যদি আমরা নেই তাহলে আমরা কি দেখি যে আমাদের তাপমাত্রা হ্রাসের সাথে সাথে তাপমাত্রা যত আমরা কমাইছি, খেয়াল করো তাপমাত্রা আমি যত কমাইছি -100 -273 গেছি, এটা সরল রৈখিক ভাবে দেখো কমে গেছে, কিন্তু গ্রাফগুলা সরল রৈখিক ভাবে কমে গেছে এবং -273 আইসা এটা হচ্ছে 0 হয়ে গেছে। এখন যদি তুমি অ্যাকুরেটলি চিন্তা করো, এটা আসলে -273 না, এটা হচ্ছে -273.15 ডিগ্রি সেলসিয়াস। যদি আরো অ্যাকুরেট চিন্তা করো, এটা হচ্ছে একদম অ্যাকুরেট ভ্যালু। ঠিক আছে, একদম অ্যাকুরেট ভ্যালু যেখানে হচ্ছে আসলে কি হয়, আসলে হচ্ছে জিনিসটা 0 হয়ে যায়। ওকে, তাহলে আই হোপ সো জিনিসটা বোঝা গেছে। তাহলে এবার চলো আমরা আমাদের থিওরিটিক্যাল পার্টে চলে যাই। এবার দেখো আমরা যে গ্রাফ এখানে দেখো, এরপর আমরা লিখবো যে গ্যাসের আয়তনকে আমরা ওয়াই অক্ষ গ্রাফটা আঁকার পরে এবং সংশ্লিষ্ট তাপমাত্রাকে এক্স অক্ষ হিসেবে তাপমাত্রার বিপরীতে গ্যাসের আয়তন ভিত্তিক লেখচিত্র অঙ্কন করলে দেখা যায় স্থির চাপে গ্যাসের আয়তন তাপমাত্রা হ্রাসের সাথে অবশ্যই সরল রৈখিক ভাবে কিন্তু আমরা দেখে আসছি হ্রাস পাইছে। অর্থাৎ -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসের আয়তন থিওরিটিক্যালি মানে তাত্ত্বিক ভাবে হচ্ছে কি হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। এবং প্রকৃতপক্ষে এই মানটা আসলে কত, প্রকৃতপক্ষে এই মানটা হচ্ছে -273.15 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এই লেখচিত্রটি 1 atm চাপে নির্দিষ্ট ভরের আমরা কার্বন ডাই অক্সাইড অথবা অক্সিজেন গ্যাসের উপর তাপমাত্রা হ্রাসের ফলে গ্যাসের আয়তনের এখানে হচ্ছে হ্রাস দেখানো হয়েছে। এ মান গ্যাসের পরিমাণের উপর নির্ভর করলেও প্রতিটি ক্ষেত্রে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসের আয়তন কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। অর্থাৎ আমাদের এখানে যত পরিমাণই তুমি নাও না কেন, 1 কেজি 2 কেজি 3 কেজি 400 কেজি 1000 কেজি, ডাজন্ট ম্যাটার, যখনই -273 আসবে জিনিসটা সবকিছু ছেড়ে আয়তন শূন্য হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এগুলো আমরা লিখবো, প্রত্যেকটা লাইন আমরা লিখবো এখান থেকে। বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে এত তাপমাত্রায় পৌঁছানোর পূর্বেই কোনো না কোনো তাপমাত্রায় কি হয়, গ্যাসের আয়তন হচ্ছে শূন্য হয়ে যায়। লেখচিত্র থেকে আমরা দেখে আসছি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন যদি 20 সেন্টিমিটার কিউব হয়, তাহলে এত তাপমাত্রায় তাত্ত্বিকভাবে কি হয়, 0 হয়। একই কথা আবার যদি পজিটিভ বেলায় আমরা দেখি যে 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনের কত গুণ ছিল, প্রায় ডাবল হয়ে গেছিল। মনে করে দেখো আমরা কিন্তু ক্যালকুলেশন করে আসছি, আমাদের কত হয়ে গেছিল, ডাবল হয়ে গেছিল। আমরা এটাকে নট লিখবো। আচ্ছা আচ্ছা, তাহলে কি এরপর আর পরীক্ষাধীন কোন আয়তন কিন্তু পাওয়া যাবে না, এরপর কিন্তু আর কোনো পরীক্ষাধীন আয়তন পাওয়া যাবে না, তুমি যতই -273.15 বামে যাও না কেন। কিন্তু সরল রেখাটিকে আমরা যদি নিম্ন তাপমাত্রার দিকে কি করি, প্রসারিত করি, তাহলে আমরা দেখবো যে এই তাপমাত্রা গ্যাসের আয়তনটা কি হয়, 0 হয়ে যায়। তার মানে আবারও আমরা বললাম যদি আমরা এই কাজটা করি তখন 0 হয়ে যাবে। তাইলে দেখো এতক্ষণ ব্যাপী আমরা বারবার বলে আসতেছি যে তাপমাত্রার জন্য 0 হচ্ছে সেই তাপমাত্রার একটা নাম দেওয়া উচিত। তো এটাই আর কি, সেই তাপমাত্রাকে আমরা কি তাপমাত্রা বলবো, পরম শূন্য তাপমাত্রা। এটাই হচ্ছে আমাদের ব্যাখ্যা যে কিভাবে চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রা আসছে। এবং একে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি, একে হচ্ছে আমরা 0 কেলভিন দ্বারা প্রকাশ করতে পারি। অর্থাৎ কল্পনাযোগ্য সর্বনিম্ন যে তাপমাত্রায় সকল গ্যাসের আয়তন থিওরিটিক্যালি 0 হয়ে যায় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। আর পরম তাপমাত্রার নিচে গ্যাসের আয়তনের মান কি হয়, নেগেটিভ হয়ে যায়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। তুমি আরো নিচে নামছো তখন গ্যাসের আয়তন নাই তো নাই, তখন গ্যাসের আয়তন হয়ে গেছে মাইনাস। জিনিসটা কি আসলে অসম্ভব না, আয়তন কি কখনো মাইনাস হইতে পারে, অ্যান্সার হচ্ছে না, আয়তন কখনোই মাইনাস হতে কিন্তু
পারে না। তো এক্স্যাক্টলি এই জিনিসটাই হচ্ছে এখান থেকে ব্যাখ্যা করা গেছে এবং আমরা গ্রাফ আঁকার পরে হচ্ছে এই কথাগুলো এখান থেকে লিখবো। আচ্ছা, আমাদের আরেকটা জিনিস ব্যাখ্যা করতে বলছিল, খেয়াল করে দেখো, সেটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা এবং পরম শূন্য তাপমাত্রার পরবর্তীতে কি আমাদের স্কেল প্রকাশ করতে বলছিল, তাই না? আমরা যদি দেখি আমাদের স্কেল প্রকাশ করতে বলছিল, তাপমাত্রার স্কেল। তাহলে এখান থেকে একটা স্কেল আমরা এখন ক্রিয়েট করব। তাহলে এই পর্যন্ত কিন্তু আমরা লিখবো, লিখার পরে হচ্ছে আমি খালি জায়গায় লিখে দিচ্ছি। আমরা এখান থেকে চাইলে কি লিখতে পারি দেখো তো, -273.15 ডিগ্রি সেলসিয়াস সমান, তাহলে আসলে কত কেলভিন ধরা হয় এটাকে? 0 কেলভিন ধরা হয়। তাহলে এখান থেকে দেখো তো আমরা কি পাই, যদি জাস্ট একটু চেঞ্জ করে দেই তাহলে আমাদের কত চলে আসে, 0 ডিগ্রি সেলসিয়াস সমান কত চলে আসে, 273.15 কেলভিন। দেখছো, এখান থেকে কিন্তু আসলে আমরা জিনিসটাকে প্রতিষ্ঠা করছি, এখান থেকে আসলে জিনিসটাকে কিন্তু আমরা প্রতিষ্ঠা করছি, আমাদের টেম্পারেচার গ্যাপ থেকে আমরা এই জিনিসটাকে বলতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের দেখো তো এখান থেকে আমরা কি লিখতে পারি, 3 ডিগ্রি সেলসিয়াস মানে কি, তাহলে 273.15 এর সাথে ওই টি পরিমাণ পার্টটা যোগ হইলে সেখান থেকে কেলভিন চলে আসে। আমরা ধরলাম সেটা হচ্ছে ক্যাপিটাল টি কেলভিন। এটা হচ্ছে আমাদের সেই টেম্পারেচার। তাহলে এখান থেকে দেখো আমরা তাহলে একটা কি স্কেল পেয়ে গেলাম না? স্কেলটা কি রকম? স্কেলটা হচ্ছে আমাদের সেলসিয়াস সেলসিয়াস স্কেলের কিসের সাথে, তাপমাত্রার সাথে, সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সাথে যদি আমরা কত যোগ করে দেই, 273.15 যোগ করে দেই, যোগ করে আমরা লিখবো এখানে যোগ করে পরম স্কেলের তাপমাত্রা পাওয়া যায়। এটাই কিন্তু আমাদের বের করতে বলছে। পরম, পরমের আরেকটা নাম হচ্ছে কেলভিন স্কেল। ঠিক আছে, মনে রাখো, পরম স্কেলের তাপমাত্রা পাওয়া যায়। দুইটা জিনিস আই হোপ সো ক্লিয়ার হয়েছে, একটা হচ্ছে স্কেল আর একটা হচ্ছে শূন্য তাপমাত্রা, দুইটা কিন্তু আলাদা জিনিস। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা একটা স্কেল পেয়ে গেলাম, যে স্কেলটা মানে হচ্ছে 273 যোগ করলে হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি একটু দেখে আসি আমাদের প্রশ্নটা শুরু থেকে, চার্লসের সূত্র থেকে আমরা কিভাবে, চার্লসের সূত্র থেকে দেখো আমরা চার্লসের সূত্রটা লিখেছিলাম, আই হোপ সো ব্যাখ্যাটা বুঝছো। দেন আমরা দেখছি আসলে বাড়তে বাড়তে ডাবল হয়ে যায় এবং কমতে কমতে 0 হয়ে যায়। দেন আমরা গ্রাফটা বোঝার চেষ্টা করে একটা গ্রাফ আঁকছি, তোমরা জাস্ট এই গ্রাফটা মাস্ট রাখবা। গ্রাফ আঁকার পরে হচ্ছে আমরা ব্যাখ্যায় চলে যাব। গ্রাফ আঁকার পরে হচ্ছে আমরা ব্যাখ্যায় কি লিখবো, এই যে এই কথাগুলো হচ্ছে এখানে লিখবো। লিখার পরে হচ্ছে আমরা এতটুকু লিখে দিব, এটা হচ্ছে পরম স্কেলের টেম্পারেচার, এটা হচ্ছে পরম স্কেলের টেম্পারেচার। ওকে, তাহলে এতটুকু হচ্ছে আমাদের শেষ। এখান থেকে এবার আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, যেটা আমাদের স্ক্রিনে আসতেছে। চমৎকার ভাবে আমরা এটা আনসার করে ফেলছি, এটা আমাদের শেষ, এটা নিয়ে আমাদের আর পেইন নাই। ওকে, দেখো সূত্রে উল্লেখ করতে হবে পরম শূন্য তাপমাত্রা এবং পরম তাপমাত্রা স্কেল যথাযথ ব্যাখ্যা। তোমরা যদি এইভাবে লেখো বুঝায়, তো তোমাদের আইডিয়াও ক্লিয়ার হয়ে যাবে। কজ এই সূত্রটা কিন্তু ম্যাক্সিমামই, চিন্তা করো তোমরা কয়জন হচ্ছে ভালোভাবে দেখছো এর আগে, ম্যাক্সিমাম কিন্তু আমরা ওই বি প্রপোর্শনাল টু টি দিয়েই চালায় আসতেছি, ওই যে আদর্শ গ্যাসের সমীকরণ থেকে। এইটাই হচ্ছে চার্লসের ল। যাই হোক, এরপর আমরা চলো খ নম্বরটায় চলে যাই। খ নম্বরটা হচ্ছে কি, গ্যাসের গতি তত্ত্বের স্বীকার্য সমূহ উল্লেখ করতে হবে। এবং দেখো একটা ছোট অঙ্ক দিছে যে এসটিপি তে এক অণু কার্বন ডাই অক্সাইড গ্যাসের গতিশক্তি হিসাব করতে হবে। এসটিপি তে এক অণু কার্বন ডাই অক্সাইড গ্যাসের, আচ্ছা এসটিপি তে এক অণু, ওকে। তাহলে আমরা গ্যাসের গতি তত্ত্বের স্বীকার্যগুলো চলো একটু দেখি। তো গ্যাসের গতি তত্ত্বের স্বীকার্যগুলো কিন্তু প্রতি বছর, এক বছর পর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এগুলো আসে। আমরা খ লিখি, আমরা লিখবো এখানে গ্যাসের গতি তত্ত্বের স্বীকার্যগুলো নির্ণয়ের ব্যাখ্যা করা হলো। ঠিক আছে, দেন হচ্ছে আমরা লিখে ফেলবো। আমাদের এক নাম্বারটা হচ্ছে গ্যাসের গঠন। এটা হচ্ছে যে কোনো গ্যাস তার নিজস্ব অসংখ্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণিকার সমন্বয়ে গঠিত। এটা আমরা ছোটবেলা থেকেই জানি, যখন আমরা সায়েন্স ধরছি। তো এই কণিকা গুলো, এটা হচ্ছে গুলো হবে গোলাকার এবং কি স্থিতিস্থাপক, অর্থাৎ ইলাস্টিসিটি এদের আছে। এসব কণিকাকে সাধারণভাবে আমরা কি বলি, অণু বলি। নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে এদেরকে আমরা পরমাণু বলি। আর যে কোনো নির্দিষ্ট গ্যাসের প্রত্যেকটা অণুর আকারও আলাদা, ভরও আলাদা। ঠিক আছে, যে কোনো নির্দিষ্ট গ্যাসের প্রত্যেকটা অণুর আকার আলাদা হবে, ভর আলাদা হবে।
এটা কিন্তু সো মাচ ইম্পর্টেন্ট একটা টার্ম। এতদিন পর্যন্ত আমরা গ্যাসের গঠন এবং নামকরণ যেভাবে করে আসছি, এখানে আসলে সেই জিনিসটাই বলা হয়েছে। ওকে, আই হোপ সো এই জিনিসটা ক্লিয়ার। আচ্ছা, আরেকটা ব্যাপার আমি বলি, তোমাদের কিন্তু যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এগুলো পরীক্ষা এমসিকিউ তে আসবে, তখন কিন্তু আসলে একটু ঝামেলা হবে। ঝামেলাটা বলতে আসলে কি, এগুলা ইংরেজিতে আসে, আমাদের এই টার্ম গুলো হচ্ছে ইংরেজিতে আসে। তো ইংরেজি দেখলে তুমি তখনই বুঝবা যখন তোমার বাংলা টার্ম গুলো একদম ক্লিয়ারলি হচ্ছে জানা আছে। বাংলা টার্ম গুলো যদি একদম ক্লিয়ারলি তোমার জানা থাকে, তাহলেই তুমি কিন্তু ইংরেজিটা দেখেই বলে দিতে পারবা আর এটা তো ওইটা হবে, শেষ। এইভাবেই কিন্তু আসলে তোমাকে পারতে হবে, বুঝছো? তাহলে আমরা এখান থেকে একটা দেখে ফেললাম যে আমাদের এখান থেকে গ্যাসের গঠনটা কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট ছিল, এবং গ্যাসের গঠন কিভাবে হয়েছে এটা আমরা বুঝছি। এরপর আমরা চলে যাবো হচ্ছে গ্যাসের অণুসমূহের আয়তনে, দ্য ভলিউম অফ গ্যাস মলিকিউল। আচ্ছা, তো এখান থেকে আগেরটা কিন্তু লাস্ট লাস্ট লাইনটা থেকে কিন্তু এমসিকিউ হবে, আকার এবং ভর ও চবিল ইংলিশে লেখা থাকবে যে সাইজ এন্ড মাসেস আর নট অ্যালাইক, ঠিক আছে, সেম না আর কি। যাই হোক, এটা কারেকশন করতে হবে। তো গ্যাসের অণুসমূহের আয়তন গ্যাস পাত্রের আয়তনের তুলনায় অনেক নগণ্য। অবভিয়াসলি আমাদের গ্যাস পাত্র তো মোটামুটি অনেক বড় হয়, হয় না? আমাদের গ্যাসগুলো কিন্তু খুব ছোট হয়, তাই না? তো গ্যাসগুলোর আয়তন তো অবভিয়াসলি গ্যাস পাত্রের আয়তনের তুলনায় কি হবে, অনেক নগণ্য হবে। এবং দেখা যায় এই অণুগুলা পরস্পর থেকে এত এত দূরে থাকে যে তাদের যে প্রকৃত আয়তন, ঠিক আছে, সেটা হচ্ছে গ্যাস পাত্রের আয়তন থেকে অনেক নগণ্য। এটা রিজন কি? রিজন হচ্ছে অনেক দূরে দূরে থাকে। আমরা লিখে দিতে পারি অনেক দূরে থাকে, এক একজন হচ্ছে অনেক দূরে থাকে, কারণ এটা তো গ্যাস, তো অনেক দূরে দূরে থাকে। এটা পরীক্ষাতে লেখা লাগবে, বুঝে রেখে। এরপর হচ্ছে অণুসমূহের মধ্যে আকর্ষণ বিকর্ষণ, আমরা শুধু আকর্ষণই লিখি। আচ্ছা, গ্যাসের অণুসমূহের মাঝখানে নিজেদের মধ্যে এবং অণু ও রক্ষিত গ্যাস পাত্রের দেয়ালের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বা কাজ করে না। রক্ষিত গ্যাস পাত্র মানে কি, যে পাত্রে তুমি রাখছো এবং গ্যাসের অণুগুলা, তো দুইজনের মাঝে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই, অর্থাৎ গ্যাস পাত্র তাদেরকে টানে না আর অণু গ্যাস পাত্রকে বিকর্ষণ করে না। ঠিক আছে, কেন এরকম হয়? কারণ একই জিনিস কিছুক্ষণ আগে আমরা দেখছি যে এরা গতিশক্তির কারণে, এদের গতিশক্তির জন্য হিউজ দূরে থাকে। আর এই হিউজ দূরে থাকলে আমরা জানি কখনোই কোনো আকর্ষণ বিকর্ষণ বল পাওয়া কিন্তু সম্ভব না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা স্বীকার্য, তো আমরা এটা লিখবো। এরপরটা হচ্ছে আমাদের মোবিলিটি অফ মলিকিউল, দ্যাট মিন্স অণুর গতিশীলতা। তো এটা খুব সহজ, অণুসমূহ সর্বদা অতি দ্রুত গতিতে, কেমন পথে, খুব ইম্পর্টেন্ট এটা এমসিকিউর জন্য অ্যাডমিশনে। সরল রৈখিক পথে হচ্ছে চারদিকে ছোটাছুটি করে, অর্থাৎ এরা বক্রভাবে যায় না, সরল রেখা বরাবর চলে। ফলে এরা পরস্পরের সাথে এবং গ্যাস পাত্রের দেয়ালের সাথে স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়। আমরা জানি স্থিতিস্থাপক সংঘর্ষ বলতে বোঝায় যে সংঘর্ষ শুরুতে আদি গতিশক্তি এবং শেষ গতিশক্তি হচ্ছে সমান থাকে, তাদেরকে আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ বলি। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, অণুগুলার গতি বা বেগ কিন্তু আসলে কখনোই হ্রাসও হয় না, কমেও না। কেন? কারণ যদি অণুগুলার গতিবেগ কমে যাইতো বা বাড়তো, তাহলে কিন্তু জিনিসটা স্থিতিস্থাপক সংঘর্ষ হইতো না। ঠিক আছে, তো অণুগুলা কিন্তু একটা নির্দিষ্ট বেগে আসলে সবসময় মুভ করতে থাকে, ওই গতিবেগের কিন্তু কখনোই চেঞ্জ হয় না, এটা মাথায় রাখো। আচ্ছা, আর যে কোনো আমাদের দুইটা সংঘর্ষর মধ্যবর্তী পথটা হচ্ছে কেমন হয়, অ্যাজ ইউজুয়াল সরল রৈখিক হয়। এরপরে 5 নাম্বারটা দেখো, চাপ। আমরা জানি চাপ কাকে বলে, আমরা জানি চাপ হচ্ছে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে আমরা চাপ বলি। তো এই জিনিসটা ব্যাখ্যা করছে, গ্যাস পাত্রের দেয়ালের সাথে গ্যাস অণুসমূহের অবিরাম সংঘর্ষের ফলে চাপের সৃষ্টি হয়। সংঘর্ষের সংখ্যা কি হয় আমাদের, যত বেশি হবে চাপও কি হবে আমাদের তত বৃদ্ধি পাবে। প্রকৃতপক্ষে সংঘর্ষের ফলে পাত্রের দেয়ালের প্রতি একক ক্ষেত্রফলে হবে, প্রতি একক ক্ষেত্রফলে উপর যে বল প্রযুক্ত হয় তাকেই আসলে আমরা গ্যাসের ক্ষেত্রে চাপ বলি। ওই আমরা ফিজিক্সে যে চাপটা করছি ওইটা এখান থেকে লিখলাম। তাই হোক, 5টা পয়েন্ট বুঝছো। এরপর হচ্ছে আমাদের কি অণুর মোট গতিশক্তি, এটা হচ্ছে মোট মোট গতিশক্তি। এটা আমাদের খুব ইম্পর্টেন্ট, এটা অলরেডি আসছে পরীক্ষায় অ্যাডমিশনে। গ্যাস অণুসমূহের মোট গতিশক্তি তথা প্রত্যেকটা অণুর গড় গতিশক্তি গ্যাসের পরম তাপমাত্রার সমানুপাতিক।
কেমন ব্যাপারটা? অর্থাৎ তুমি যদি একটা জিনিস ভাবো, এটা আমি মুখে বলতেছি, তোমরা খাতায় লিখো। টি কেলভিন তাপমাত্রায় ধরো বি আয়তনের একটা পাত্রে তুমি কি করলা, একটা গ্যাস রাখার ফলে কি কিসের সৃষ্টি হবে? সেখানে চাপের সৃষ্টি হয়। আমরা লিখবো যদি টি কেলভিন তাপমাত্রায় বি আয়তনের একটা বদ্ধ পাত্রে আমরা কোন একটা গ্যাস রাখি, তাহলে সেখানে চাপের সৃষ্টি হয়। তাহলে যদি পাত্রের মধ্যে আমাদের এই স্মল এন সংখ্যক অণু থাকে, তাহলে আমরা সেখান থেকে মোট গতিশক্তি কত পাবো? মোট গতিশক্তি আমরা ইকুয়েশন কত জানি? আমরা জানি 1/3 mn c স্কয়ার। এটা কিন্তু আমরা কার ইকুয়েশন? ক্লসিয়াসের ইকুয়েশন। আচ্ছা, তো এটা এগুলো কিন্তু লিখতে হবে, ঠিক আছে? এগুলো আমি লিখি না, এগুলো লিখতে হবে। তাহলে দেখো এখানে এম মানে কি পরিচয় দিবা? আমাদের এম মানে হচ্ছে প্রত্যেকটা অণুর ভর, প্রত্যেকটা গ্যাস অণুর ভর। তোমাদের মনে হইতে পারে বড় হয়ে যাচ্ছে তো ভাইয়া, বাট আসলে এটা আমাদের শিখতে হবে। এটা যদি লেস ইম্পর্টেন্ট টপিক হইতো কখনোই আমি এত ডিটেলস ভিডিও বানাইতাম না, কারণ আমারও তো কাজ কাম আছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে বলছি যে মোট গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক। আর পরম তাপমাত্রা মানে কেলভিন তাপমাত্রা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে অতএব গতিশক্তি গ্যাসের গ্যাসের গতিশক্তি is proportional to T। তাহলে আমরা এখান থেকে মান যদি বসাই তাহলে কি আসে দেখো তো, 1/3 mn c square is proportional to T। ফাইনালি পরের লাইন আমরা লিখতে 1/3 mn c square kT ধ্রুবক বসাইতে হবে, এতটুকু লিখলে না। তো গ্যাসের মোট গতিশক্তি সব সময় কি হবে? তাপমাত্রার সমান হবে। তো কেলভিনে তুমি যত তাপমাত্রা বাড়াবা তত গতিশক্তি বাড়তে থাকবে। ওকে, এবার হচ্ছে আমরা দেখবো হচ্ছে গড় মুক্ত পথ। এটা কিন্তু আমাদের ফিজিক্সের খুব ইম্পর্টেন্ট একটা টপিক ছিল। কেমিস্ট্রিতে এটা নিয়ে আমরা তেমন আলোচনা করি না। ফিজিক্সে আমরা আদর্শ গ্যাস চ্যাপ্টারে কিন্তু খুব ভালোভাবে এটার যে বিভিন্ন বোলসম্যান এবং ক্লসিয়াসের দুটো আলাদা আলাদা ল দিয়ে কিন্তু ম্যাথ করে আসছি, তাই না? সেটাই। তাহলে আমরা এখানে কিন্তু এত কথা বলবো না, আমরা জাস্ট একটু দেখে নেই যে গাণিতিক ভাবে ব্যাপারটা আসলে কি বোঝায়, ঠিক আছে? আমরা যদি এখান থেকে ধরো, আমরা জানি কি একটা কোণ একটা কোণ সরল রৈখিক ভাবে চলে। আমরা যদি ধরি যে ধরো সংঘর্ষ হইতেছে এখানে, আচ্ছা দেখে নেই গ্যাস অণুসমূহের দুইটা সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বর গড় মানকে আমরা আসলে কি বলি? গড় মুক্ত পথ বলি। ধরো আমাদের একটা কণা এখানে ছিল, এখান থেকে এটা এখানে আসছে, ধরলাম সেটা এ দূরত্ব। দেন এটা আমাদের এখান থেকে এই বরাবর গেছে, দেন হচ্ছে এটা মুভ করতেছে সরল রৈখিক ভাবে, ঠিক আছে? এটা মুভ করলো, এটা আমাদের, এটা আমরা এখানে ধরলাম এটা হচ্ছে আমাদের সি পথ। এই তিনটা ধর আমাদের আসছে। এইখানে আমরা যদি দেখি যে এই যে সংঘর্ষগুলো হইলো নিশ্চয়ই এটা মুভ করার জন্য দায়ী কি? আরেকটা পরমাণু এটা ধাক্কা দিয়ে এই পাশে পাঠাইছে, এটা আবার ধাক্কা দিয়ে এই পাশে গেছে, এইভাবে ধাক্কা ধাক্কির ফলে একজন আরেকজনকে চেঞ্জ করতেছে। তাহলে এটা গড়মুক্ত পথ কত হবে? আমরা যদি এল কে ধরি হচ্ছে দূরত্ব, তাহলে এটা গড়মুক্ত পথ হবে যে তুমি যে তিনটা দূরত্ব পাইছো, এ যতটুকু অর্থাৎ এখান থেকে এতটুকু, বি এতটুকু, সি এতটুকু, টোটালকে তুমি যদি গড় করো, তুমি যে ভ্যালুটা পাবা সেই ভ্যালুটাকে আমরা বলি হচ্ছে গড় মুক্ত পথ। আমরা কি বলি? গড় মুক্ত পথ। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা কিন্তু আমরা এখান থেকে ইজিলি ব্যাখ্যা করতে পারি। আচ্ছা, তো আরেকটা জিনিস আমি এখানে ব্যাখ্যা দিচ্ছি না, সেটা হচ্ছে আণবিক সংঘর্ষ এবং সংঘর্ষ ব্যাস। কারণ এটা আসলে আমাদের গ্যাসের গতি তত্ত্বের মধ্যে আসলে পড়ে না, এটা গড় মুক্ত পথ টপিক থেকে আসছে। আমরা আসলে গড় মুক্ত পথের মেইন থিমটাই আসলে লিখবো। ওকে, তোমরা চাইলে ওইটাও লিখতে পারো, তবে ওইটা হচ্ছে আমাদের থিওরিটিক্যালি ডিরেক্ট স্বীকার্যের সাথে রিলেটেড না, ওটা গড়মুক্ত পথের সাথে রিলেটেড। সংঘর্ষের সময়টা কেমন হবে? সংঘর্ষের সময় হবে, দেখো একটা অণু যখন আরেকটা অণুকে ধাক্কা দেয় তখন যতটুকু সময় ব্যয় হয় তা দুটো সংঘর্ষের মধ্যবর্তী সময়ের তুলনায় অত্যন্ত নগণ্য। টাইমটা খুবই কম হয়, ঠিক আছে? অর্থাৎ একটা অণু যদি আরেকটা অণুকে ধাক্কা দিতে ধরো 1 সেকেন্ড টাইম খরচ করে, তাহলে ওই যে সংঘর্ষটা হইতে যতক্ষণ লাগলো, খেয়াল করো, সংঘর্ষটা হইতে যতক্ষণ লাগলো তার তুলনায় কিন্তু এটা অতি নগণ্য হবে, ঠিক আছে? অভিকর্ষ বলের প্রভাব, এইটার কোনো অভিকর্ষ বলের প্রভাব নাই,
কারণ আমরা এখান থেকে দেখে আসছি এরা এত দূরে দূরে থাকে, তো এখানে অভিকর্ষ বলের কোনো প্রভাব থাকতে পারে না। তাহলে এটা কিন্তু আমরা খুব সহজে দেখলাম যে কিভাবে গ্যাসের গতির যে স্বীকার্যগুলো আছে যেগুলো আমরা ব্যাখ্যা করতে হবে। তাহলে আই হোপ সো ব্যাখ্যা তোমরা করতে পারবা, কোনো সমস্যা নাই। এবার হচ্ছে আমরা একটা ম্যাথ করব, যে ম্যাথটা ছিল হচ্ছে কি এসটিপি তে কিছু একটা। তো চলো আমরা ম্যাথটায় চলে যাই। তাহলে এখান থেকে কিন্তু আমাদের প্রথম পার্টটা শেষ, গ্যাসের গতিতত্ত্বর স্বীকার্যগুলো আমরা ব্যাখ্যা করছি, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ছোট একটা অঙ্ক আছে, এসটিপি তে এক অণু কার্বন ডাই অক্সাইড গ্যাসের গতিশক্তির হিসাবটা আমাকে দেখাইতে হবে। তো এখানে আমাদের কত বলছে, এক অণু বলছে, তাহলে আমরা ওই ওই হিসেবে হচ্ছে অঙ্কটা করবো। চলো দেরি না করে হচ্ছে আমরা অঙ্কে চলে যাই। তো আমাদের এসটিপি তে এক অণু কার্বন ডাই অক্সাইডের গতিশক্তির হিসাব। তাহলে আমরা আমাদের স্লাইডটা নিয়ে আসি। এটা হচ্ছে সেকেন্ড পার্ট। এটা তাহলে আমরা লিখবো এসটিপি তে এক অণু কার্বন ডাই অক্সাইডের গতিশক্তির হিসাব। আচ্ছা, এইটা কিভাবে হচ্ছে সলভ করা যায়? দেখো আমরা প্রথমে এখানে এই যে এসটিপি যে বলছে, এসটিপি মানে হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এটা আমাদের এক্স্যাক্টলি জানতে হবে। নাইলে কিন্তু দেখো আমরা এখান থেকে ম্যাথটাকে সলভ করতে পারি না, তাই না? তাহলে আমরা এসটিপি, তারপর হচ্ছে আমাদের এনটিপি প্লাস হচ্ছে যত বাকি তাপমাত্রা, আই মিন হ্যাঁ তাপমাত্রা গুলো আছে সেগুলো সম্পর্কে কিন্তু একদম ক্লিয়ার ধারণা রাখবো। যদি আমরা ক্লিয়ার ধারণাটা রাখি তাইলে কিন্তু আসলে তুমি খুব সহজে জিনিসটা সলভ করতে পারতেছো। যদি ক্লিয়ার ধারণা না রাখো তাহলে কিন্তু তুমি জিনিসটা সহজে সলভ করতে পারবা না, ঠিক আছে। তাহলে আমি একবারে লিখে দিচ্ছি, তোমরা মনে রাখো যে এসটিপি বলতে বোঝায় হচ্ছে আমাদের কতটুকু টেম্পারেচার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার যেটাকে বলি আর কি আমরা। এসটিপি বলতে আমরা বুঝি ওয়েট, আমরা যদি সেলসিয়াস, আচ্ছা আমার স্ক্রিনে চলে গেছে, আমাদের এখান থেকে আসবে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে এসটিপি তে, ঠিক আছে। কেলভিনে নিলে তো জানেন। আচ্ছা, তাহলে যদি এখন এমন হয় যে এসএটিপি আসছে পরীক্ষায়, এসএটিপি মানে কিন্তু আমাদের কত 25 ডিগ্রি সেলসিয়াস, মনে যেতে থাকে। এসএটিপি মানে কি 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা এসটিপি হিসেবে অঙ্কটা করে ফেলি, জলদি চলো। তাহলে আমরা এখান থেকে লিখবো যে প্রথমে আমরা লিখি হচ্ছে আমাদের কি, আমরা জানি আমরা জানি ডিরেক্ট সূত্রটা আমরা চাইলে লিখতে পারি যে এক অণু গ্যাসের গতিশক্তি, যেহেতু এখানে অণু একটা তাহলে মাস বি অ্যাভোগাড্রো সংখ্যা আসবে ইকে ইজ ইকুয়াল টু 3/2 RT/n। দেখো আমরা কিন্তু এখানে আসলে মোল সংখ্যার জায়গায়, যেহেতু অণুর সংখ্যা এখানে একটা, আমরা উপরে এক বসেছে, নিচে হচ্ছে কি অ্যাভোগাড্রো নাম্বারটা নিচ্ছে। তাহলে এখান থেকে ইজিলি আমরা লিখবো যে আমাদের এখানে এই অঙ্কের ক্ষেত্রে আমাদের ভ্যালুগুলা কি কি। আমরা এখানে মোলার গ্যাস ধ্রুবক আর এর ভ্যালু হচ্ছে আমরা এখানে আমরা জুলে নেই, যেহেতু আমাদের এই শক্তির একক হচ্ছে জুল। তারপর হচ্ছে আমাদের তাপমাত্রা টি সমান হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, যার মিনিং হচ্ছে 273.15 কেলভিন। আর হচ্ছে আমরা জানি অ্যাভোগাড্রোর সংখ্যা হচ্ছে কত
6.022 10 inverse 23 molecule per mole, তাই না? এটা আমরা কিন্তু এখান থেকে জানি। তাহলে এখান থেকে দেখো তো আমাদের ইকে সমান কি আসে। ইকে সমান আসে হচ্ছে 3 গুণ 8.314 গুণ 273.15 গুণ divided by 2 into 6.022 10 inverse 23, এত জুল চলে আসে। ক্যালকুলেটরটা নিয়ে আমি ক্যালকুলেশন করে দেখি কত আসলো। আমাদের উপর হচ্ছে 3 into 8.314 into 273.15 divided by 2 into 6.022 into 10 inverse 23। তাহলে অ্যান্সার আসছে এখান থেকে যে 5.65 10 to the power minus 21, হ্যাঁ 21 জুল। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খুব সহজে কিন্তু আমরা সলভ করতে পারলাম, ঠিক আছে? খুব সহজে কিন্তু ম্যাথটা ইজিলি সলভ হয়ে গেল। ওকে, এবার হচ্ছে আমরা আমাদের পরবর্তীতে যাব। তো পরবর্তীর জন্য আমার স্লাইড কি বানানো আছে কিনা একটু চেক করে আসি। জাস্ট চেকিং, আমাদের এখানে স্লাইড বানানো নাই, তাহলে আমরা এখানে দিয়ে দিই। এখান থেকে আমি বানিয়ে নিচ্ছি, আমাদের ম্যাথের জন্য লাগবে। তো হোপস 3টা হয়ে যাবে, ঠিক আছে? আমরা এখান থেকে চলে যাচ্ছি। ওকে, এবার চলো কোয়েশ্চেনটা একটু দেখে আসি। কোয়েশ্চেনে দেখো গতে গতে বলছে স্থির তাপমাত্রা, আমি এটা মুছে দিই, ইয়া লাগতেছে, ক্রিঞ্জি হয়ে গেছে। আমাদের এখানে বলছি স্থির তাপমাত্রায় 1 লিটার সিলিন্ডারে আছে। আমাদের সিলিন্ডারটা হচ্ছে 1 লিটার, 1 atm চাপে, ওকে না 1 atm চাপে 400 ml কার্বন ডাই অক্সাইড, 750 মার্কারি চাপে 500 ml নাইট্রোজেন ডাই অক্সাইড, এবং এত কিলো প্যাসকেল চাপে 600 ml মিথেন গ্যাসকে মিক্স করা হয়েছে। প্রত্যেক গ্যাসের মোল ভগ্নাংশ। তুমি এখন এটাকে কিভাবে বের করবা সেটা ক্লু কিন্তু তোমার পাশেই দেওয়া আছে। খেয়াল করে দেখো, তোমাকে বলছে তুমি যদি আংশিক চাপ, মোট চাপ এবং মোট মোল যে ভগ্নাংশ ব্যাপারটা, এটা যদি ঠিক মতো সলভ করো তাহলে কিন্তু তোমার কি চলে আসে, তাহলে জিনিসটা কিন্তু সলভ হয়ে যায়। তাহলে চলো আমরা দেরি না করে এই জিনিসটা সলভ করে ফেলি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে মিশ্রণের পূর্বে আসলে কে কেমন অবস্থায় আছে সেটা একটু লিখে রাখবো। যেহেতু আমরা আলাদা করে 3টা আছে এখানে, আমরা 3টা হচ্ছে মিশ্রণের পূর্বে চাপ কত, আয়তন কত, এটা একটু লিখতে হবে। তাহলে আমরা মনে রাখি আমাদের কার্বন ডাই অক্সাইড হচ্ছে 1 atm 400। ওকে, চলো আমরা লিখি, তার চেয়ে বেটার হয় লিখে ফেলি। এটা হচ্ছে আমাদের এখান থেকে ঘ গ নাম্বারটা। আমরা এখানে লিখবো যে মিশ্রণের পূর্বে চাপ কত, চাপ আমরা ধরলাম হচ্ছে পি অফ CO2, এখানে একটা চাপ থাকবে, আয়তন ভি অফ CO2 হচ্ছে এখানে। ঠিক একইভাবে আমরা এখান থেকে পরবর্তীটা ছিল নাইট্রোজেন ডাই অক্সাইড, এর চাপ ও আয়তন। আমি একবারে লিখে ফেলতেছি 3টার নাম। এবং আমরা দেখছি যে মিথেনের চাপ হবে পি অফ CH4, আয়তন হবে পি অফ CH4। তাহলে এইটা হচ্ছে আমাদের এখান থেকে ব্যাপার স্যাপার। তাহলে আমরা এতটুকু তো ক্লিয়ার হয়েছি যে আমাদের মিশ্রণের পূর্বের ব্যাপারগুলো হচ্ছে আমাদের এখান থেকে ইজিলি দেখতে হয়।
চলো আমরা আমাদের পরবর্তী অ্যান্সারে চলে যাই। তো অ্যান্সার করার সময় আমাদের যে মানগুলো হচ্ছে আমরা দেখে আসছিলাম, খেয়াল করো, যে মানগুলো হচ্ছে আমরা দেখে আসছিলাম সেগুলো একটু তুলি। তাহলে আমরা মানগুলা যদি দেখি, কি আছে, 180M, 400, 750, 500। আচ্ছা, এটা হচ্ছে 180M, 400 ml, হচ্ছে 750 মিলিমিটার মার্কারি, আর একটা হচ্ছে 500 ml। এতটুকু ঠিক আছে। পরেরটুকু কি? ব্যাপারটা হচ্ছে 103.64 কিলো প্যাসকেল এবং হচ্ছে 600 ml। 103.64 কিলো প্যাসকেল। আচ্ছা, 103.64 কিলো প্যাসকেল এবং আয়তন হচ্ছে 600। এরকম কিছু দেওয়া আছে। তাহলে আমরা প্রথম কাজটাই হচ্ছে সবগুলা আমাদের যে প্রেসার আছে তাদেরকে হচ্ছে আমরা সেম ইউনিটে নিব। তাহলে আমরা যদি সেম ইউনিটে নিই, প্রথমটা যেহেতু এটিএম এ দেওয়া আছে, আমরা প্রত্যেকটাকে এটিএম এ কনভার্ট করতে পারি। তাহলে আমরা এখান থেকে P2 টাকে কিভাবে লিখবো? যে 750 ডিভাইডেড বাই হচ্ছে কত, 760 এটিএম। তাহলে এখান থেকে কত এটিএম আসতেছে? ক্যালকুলেশন করলে 750 ডিভাইডেড বাই 760 চলে আসতেছে হচ্ছে 0.98। আচ্ছা, আমরা এইভাবেই রেখে দিই, আমরা আর অ্যাকচুয়ালি না করি, ঝামেলা এগুলা ক্যালকুলেশন আলাদা আলাদা করে করা। আর এখান থেকে তো 400 ml মানে কি, 400 ml মানে তো বোঝাই যাচ্ছে 400 এত ইন্টু 10 ইনভার্স লিটার, 500 ml মানে 500 ইন্টু 10 ইনভার্স লিটার, 600 ml মানে হচ্ছে 600 ইন্টু 10 ইনভার্স লিটার। আচ্ছা, তো কিলো প্যাসকেলকে কিভাবে আমরা কনভার্ট করব? আমরা কিলো প্যাসকেল সমান কত জানি? এটা হচ্ছে 10364, আর আমরা জানি হচ্ছে 101 পয়েন্ট কত, 325। এটা হচ্ছে আমাদের এক্সাক্ট এটিএম এ কিলো প্যাসকেল। খেয়াল করে দেখবা, এটা হচ্ছে আমাদের এক্সাক্ট এটিএম এ কিলো প্যাসকেল। এটা কিন্তু আমরা সর্ট আউট করে আসছি। তাহলে আমাদের কাজটা কি? আমাদের কাজটা কিছুই না, আমরা এখান থেকে যে ইউনিটটা পাই সব সময়, আই রিপিট, আমরা যে ইউনিটটা সব সময় পাই সেই ইউনিটই হচ্ছে কনভার্টেড হওয়ার ট্রাই করব। আর সেটা আমরা করব কিভাবে? যখন আমরা সবগুলা ভ্যালু বুঝি, সবগুলা ভ্যালু জানি, তখন হচ্ছে আসলে এখান থেকে ইজিলি তুমি জিনিসটা সলভ করতে পারো। ওকে, তাহলে এখান থেকে শেষ। এবার হচ্ছে আমরা গ্যাস মিশ্রণ। তো আমরা গ্যাস মিশ্রণের আয়তন কত? প্রশ্ন মতে গ্যাস মিশ্রণের আয়তন মানে 1 লিটার ছিল। আয়তন হচ্ছে ক্যাপিটাল ভি ইজ ইকুয়াল টু 1.0 লিটার। তাহলে আমরা এখান থেকে মোট চাপটা বের করতে পারি। তাহলে আমরা লিখি মোট চাপ P is equal to what? ঠিক আছে, এবার আমরা লিখি যে ধরি আমাদের কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন ডাই অক্সাইড ও আংশিক চাপ যথাক্রমে আমরা ধরলাম, এটা ধরো, দেখো এখানে কার্বন ডাই অক্সাইড এগুলা দেওয়াতে এখানে আসলে আমাদের পি কার্বন ডাই অক্সাইডটা আমাদের দরকার। আমরা আসলে আগেরটাতে একটা কাজ করব, আগেরটাতে আমরা এই কার্বন ডাই অক্সাইডটা হচ্ছে নাম দিব না, এগুলো আমরা 1 2 দিয়া করি। তাহলে আমরা এখানে ইউজ করতে পারি আসলে 1 2 3, 1 2 3। আচ্ছা, এখানে আমাদের আছে পি অফ কার্বন ডাই অক্সাইড, পি অফ নাইট্রোজেন ডাই অক্সাইড ও পি অফ মিথেন। তাহলে দেখো তো আমাদের এখান থেকে পি অফ কার্বন ডাই অক্সাইড কত আসবে? আমরা জানি P1V1 ডিভাইডেড বাই V।
P1 মানে 1, B1 মানে হচ্ছে 400 ইনটু 10 ইনভার্স 3 ডিভাইডেড বাই V মানে কত 1 লিটার, তাই না? এটা হচ্ছে 1 লিটার। ওকে, এখান থেকে আমরা একটা ভ্যালু পাবো। তার আগে হচ্ছে আমরা পরেরটা দেখি, P অফ নাইট্রোজেন ডাইঅক্সাইড। তাহলে এখান থেকে P এর ভ্যালুটা কত ছিল? 750 ডিভাইডেড বাই 760, এটা হচ্ছে আমাদের P2। আমাদের V2 কত? V2 হচ্ছে 500 ইনটু 10 ইনভার্স 3, এন্ড হচ্ছে আমাদের এখান থেকে আমরা কত পাবো? 1। এটার আগে একটা ল লিখে নিও। লটা হচ্ছে P2 V2 ডিভাইডেড বাই V। এখান থেকে ভ্যালু বসালে যত আসে, এন্ড হচ্ছে P মিথেন, এখান থেকে আমরা পাবো P3 V3 বাই V, যার ভ্যালু হচ্ছে এই 1.10364 ডিভাইডেড বাই 101325, আর এখানে মাল্টিপ্লাই হবে কত? 600। ক্যালকুলেশন গুলো করতে হবে, ক্যালকুলেশন গুলো করে আংশিক চাপটা বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে আংশিক চাপটা বের করে ফেলবো। তো আংশিক চাপ কত আসে ক্যালকুলেটরে? প্রথমটা তো আমরা জানি যে যা আছে তাই হবে। আচ্ছা, তুমি যদি এটাকে ছোট করে লেখো, এটা হচ্ছে 0.4, এটা হচ্ছে 0.4, অবভিয়াসলি চাপের একক হচ্ছে ইউনিট এটিএম। পরেরটা হচ্ছে 750 গুণ 500 ইন্টু 10 ইনভার্স -3 ডিভাইডেড বাই 760, এটা আসছে 0.493। এরপরেরটা কি? এরপরেরটা আসছে এখান থেকে 0.6148। তাহলে আমরা যে জিনিসগুলা পাইছি এখান থেকে সবগুলারে হচ্ছে আমরা এবার মোট চাপের ক্ষেত্রে যোগ যোগ করে দিব। তাহলে আমরা দেখো পাইছি কত কত? আমরা পাইছি হচ্ছে 0.4, 0.493, 0.614। তাহলে আমরা পরের পেজে চলে যাচ্ছি। তাহলে আমরা লিখি এখান থেকে যে গ্যাস মিশ্রণের মোট চাপ আমাদের P is equal to P of carbon dioxide, P of nitrogen dioxide, হচ্ছে P of methane। এখান থেকে P of carbon dioxide ছিল 0.4, এটা ছিল 0.493, আর এটা ছিল 0.614। তাহলে এখান থেকে কত আসতেছে আমাদের এত এটিএম সলভ করলে? ইকুয়াল দিই, ইকুয়াল আসতেছে হচ্ছে 1.507 এটিএম। এটা হচ্ছে আমাদের মেইন মোট প্রেসার, ঠিক আছে? তাহলে মোট প্রেসার যদি আমরা এখান থেকে জানি, এবং আমরা মোট প্রেসারও জানি, পার্শিয়াল প্রেসারও আমরা জানি অলরেডি, তাহলে কি আমরা ইজিলি এখান থেকে অন্য একটা সলভ করতে পারি না? আমরা এখান থেকে ইজিলি কি সলভ করতে পারি? আমরা এখান থেকে লিখতে পারবো যে আমাদের মোল যে ভগ্নাংশ, ঠিক আছে, আমরা মোল ভগ্নাংশটা বের করব। তাহলে আমরা চলো লিখে ফেলি যে কার্বন ডাই অক্সাইড এত ও এত এর মোল ভগ্নাংশ যথাক্রমে তবে এক্স কার্বন ডাই অক্সাইড, এক্স Na2, এক্স মিথেন, তাই না? এটাই কিন্তু হবে। তাহলে এখান থেকে আমরা কি জানি? আমরা এখান থেকে জানি যে আমাদের টোটাল প্রেসারকে, পার্শিয়াল প্রেসারকে যদি আমরা টোটাল প্রেসার দিয়ে ডিভাইড করি তাহলে আমরা মোল ভগ্নাংশ পাই। আমরা লিখবো, আমরা জানি মোল ভগ্নাংশ ইজ ইকুয়াল টু আংশিক চাপ ডিভাইডেড বাই মোট চাপ। তাহলে এখান থেকে আমরা কি পাবো? আলাদা আলাদা করে সলভ হয়ে যাচ্ছে। আংশিক চাপ ডিভাইডেড বাই মোট চাপ। তাহলে আমরা এখান থেকে লিখবো
xCO2 কত হবে? আমাদের CO2 এর আংশিক চাপ ছিল 0.4 আর মোট চাপ ছিল হচ্ছে টোটাল এত। তাহলে এখান থেকে আসবে হচ্ছে আমাদের মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ কোনো একক হবে না, কারণ এই দুইটা হচ্ছে অনুপাত। তাহলে আমাদের xNO2 কত হবে? 0.493 divided by 1.507। ও হচ্ছে আমাদের ফাইনালি মিথেন 0.614 1.507। ক্যালকুলেশন করে ফেলি জলদি। 0.4 1.507 0.4 রেজাল্ট আসতে হচ্ছে 0.26। এটা হচ্ছে একটা आंसर। আমাদের উপর আসতেছে 0.32, এটা 327, এটা হচ্ছে আরেকটা आंसर। হচ্ছে আমাদের 0.407। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমাদের কথা। তো এইখান থেকে আমরা ইজিলি সর্ট আউট করতে পারলাম যে আমাদের মূল ভগ্নাংশটা কিভাবে আসতেছে। দেখবা তুমি যদি তিনটাকে যোগ করো, তিনটা যোগ করলে হচ্ছে এক হবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। মূল ভগ্নাংশটা এইভাবে সলভ করতে পারি। কারণ আমাদের পরবর্তী প্রশ্ন চলে যাই। তো পরবর্তী প্রশ্নে বলছে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য দিতে হবে, এরপর মোলার গ্যাস ধ্রুবকের হচ্ছে আমরা মাত্রা লিখবো, মাত্রা বের করতে হবে। ঠিক আছে, মোলার গ্যাস ধ্রুবকের মাত্রা বের করতে হবে। ভালো কথা, আগে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসে যাই। আমরা এখান থেকে ঘ নাম্বারটা স্টার্ট করতে পারি। আমরা শূন্য করে লিখবো। তো যেসব গ্যাস সকল তাপমাত্রা ও চাপে গ্যাস সূত্র সমূহ যেমন বয়লের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র যথাযথভাবে মেনে চলে, তাদেরকে আমরা কি কি গ্যাস বলে থাকি? তাদেরকে আমরা আদর্শ গ্যাস বলা হয়ে থাকে। ঠিক আছে, এতটুকু হচ্ছে আমরা শুরুতে লিখে নিব। আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য: স্থির তাপমাত্রায় গ্যাসের চাপ এবং আয়তনের গুণফল একটা ধ্রুবক। প্রেসার এবং আয়তন এই দুইটার গুণফল একটা ধ্রুবক। তাই এই ক্ষেত্রে যদি স্থির তাপমাত্রায় চাপ বনাম পিভি আমরা নেই আর কি, আমরা যদি চাপ বনাম পিভি হচ্ছে গ্রাফটা ড্র করি, তাহলে আমরা দেখবো হচ্ছে গ্রাফটা আসে একটা সরল রেখা। গ্রাফটা কি চলে আসে? গ্রাফটা হচ্ছে একটা সরল রেখা আসে। এটা আমরা কিভাবে ড্র করে দেখাইতে পারি? এখানে তুমি ড্র করতে পারো, এটা হচ্ছে পি, এটা হচ্ছে আমাদের পিভি, এবং এই গ্রাফটা তুমি সরল রেখা পাবে। ঠিক আছে, এটা হচ্ছে আদর্শ গ্যাসের একটা বৈশিষ্ট্য। আদর্শ গ্যাস সকল তাপমাত্রা ও চাপের সমীকরণ গুলা মেনে চলে, এটা তোমরা জানি। আদর্শ গ্যাস সবগুলো সমীকরণ হচ্ছে মেনে চলে। তো কোন সমীকরণটা মেনে চলে সেটা আমি এক্স্যাক্টলি লিখবো। তাহলে আমরা এখান থেকে আরেকটা জিনিস লিখি যে গুণফল হচ্ছে একটা ধ্রুবক। এরপরে তোমরা লিখবা এখানে অর্থাৎ গুণফল ধ্রুবক আর অর্থ পিভি হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, এটা মাস্ট লিখবা। এরপর আমরা এখানে লিখবো যে চাপে আমাদের ইকুয়েশনটা মিস হয়ে গেছে, পিভি ইকুয়াল টু এনআরটি ইকুয়েশন মেনে চলে, এটা হচ্ছে সেই ফেমাস ইকুয়েশন, এটা মেনে চলবে। আচ্ছা, স্থির তাপমাত্রা আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি। আচ্ছা, আদর্শ গ্যাসের যে ইন্টারনাল যে এনার্জিটা আছে সেটা এর কখনো ভলিউমের উপর ডিপেন্ডেন্ট না। ঠিক আছে, তার মানে আয়তন চেঞ্জ হইলেও এটার কিন্তু অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ। আমরা অভ্যন্তরীণ শক্তি কিভাবে লিখতে পারি? ডেল ভি ভলিউম সাপেক্ষে যতটুকু ইন্টারনাল এনার্জি চেঞ্জ হচ্ছে, তাহলে সেইটা আসলে কি না, আমরা টেম্পারেচার যদি স্থির রাখি, এই টেম্পারেচারের নিচে হচ্ছে স্থির বুঝাইছি, আর ভলিউমের সাপেক্ষে হচ্ছে আমরা ই এর চেঞ্জ কত আসে, ই এর চেঞ্জ হচ্ছে 0 আসে। এটা তুমি চাইলে লিখতে পারো, এই ক্ষেত্রে লিখে এটা লিখতে পারো যে ভলিউমের সাপেক্ষে ই হচ্ছে চেঞ্জ হয় না, এই জন্য এটার ভ্যালু 0। চাপ অপরিবর্তিত রাখলে গ্যাসের তাপমাত্রা যদি কমতে থাকে, তখন আমরা এখান থেকে কি পাই? তখন আমাদের তাপমাত্রা কত থেকে কত কমাইলে এটা একটু লিখতে হবে। 0°C থেকে -273 কমালে
গ্যাসের আয়তন হচ্ছে 0 হয়ে যায়, ঠিক আছে। বাহ্যিক কাজ এক্সট্রা বাইরে থেকে না করলে তাপের পরিবর্তন হবে না, অবভিয়াসলি ওয়ার্ক ডান না করলে এখানে কোনো তাপের পরিবর্তন নাই। আদর্শ গ্যাস অবভিয়াসলি অভ্যন্তরীণ শক্তি আমাদের কিসের উপর ডিপেন্ডেন্ট, তাপমাত্রার উপর ডিপেন্ডেন্ট, কিন্তু আসলে আয়তনের উপর ডিপেন্ডেন্ট ছিল না। আচ্ছা, অণুগুলো হচ্ছে স্থিতিস্থাপক হয়, এই জন্য যখন সংঘর্ষ হয় তাদের মধ্যে কোনো ধরনের গতিশক্তি ক্ষয় হয় না, এবং এই জন্য ক্ষয় হয় না বলেই কিন্তু আমরা বলছিলাম আজকে এর স্থিতিস্থাপক। গতিশক্তি পরম তাপমাত্রার কি হবে, সমানুপাতিক, এটা আমরা আগেও দেখে আসছি। আদর্শ গ্যাসের ক্ষেত্রে সংকোচনশীল গুণাঙ্ক কি হয়, z ইজ ইকুয়াল টু PV/RT, এবং এটার ভ্যালু হচ্ছে 1 হয়। তাহলে এই চমৎকার 8টা বৈশিষ্ট্য হচ্ছে কাদের, এই 8টা বৈশিষ্ট্য হচ্ছে আদর্শ গ্যাসের। এবার আমরা দেরি না করে হচ্ছে চলে যাব আমাদের বাস্তব গ্যাসে, ঠিক আছে। তো চলো আমরা বাস্তব গ্যাস চলে যাই। আমরা এখানে লিখবো বাস্তব গ্যাসের ডেফিনেশনটা, তোমরা জানো অলরেডি। তো আমরা বায়ুর যে উপাদানগুলো মেইনলি পাই, আমরা যে বায়ুর উপাদানটা মেইনলি পাই, বায়ুর উপাদানগুলো কেমন, ধরো নাইট্রোজেন, তারপর হতে পারে হচ্ছে অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড, এগুলো সব কিন্তু আসলে বাস্তব গ্যাস। আমরা লিখতে হবে বায়ুর উপাদান হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, বাস্তব গ্যাস। আচ্ছা, বৈশিষ্ট্যগুলো কি কি, আদর্শ সমীকরণ মেনে চলবে না, অবভিয়াসলি আদর্শ সমীকরণ পি ইকুয়াল টু এনআরটি মানবে না, তাহলে আমরা লিখে ফেলি যথাযথভাবে। আদর্শ গ্যাস সমীকরণ পি ইকুয়াল টু এনআরটি মানবে না, এটা আমরা জানি। তো কোন সময় আকর্ষণ বা বিকর্ষণ বল অবভিয়াসলি থাকবে। অভ্যন্তরীণ শক্তি আগের বার আয়তনের উপর নির্ভরশীল ছিল না, এবার আসছে, তার মানে হচ্ছে এবার আমরা ডেল ভি এর সাপেক্ষে যদি ডেল ই বের করি তাহলে আমাদের, আচ্ছা, টেম্পারেচার স্থির রেখে এবার কিন্তু 0 আসবে না। কেন, কারণ এবার ডিপেন্ডেন্ট। নিম্নচাপ যেমন এখানে আসছে, এটা পা হবে না, এটা হবে হচ্ছে 1 atm বা তার নিচে, ঠিক আছে। নিচের চাপ ও উচ্চ তাপমাত্রা বাস্তব গ্যাস মোটামুটি আদর্শ গ্যাসে কিন্তু আচরণ করে, এটা তোমরা সবাই জানো। গ্রাফটা নিচে নেমে আসে। বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি ছিল, এগুলো স্থিতিস্থাপক হবে না, কারণ এদের তাপের পরিবর্তন ঘটে, বেগের পরিবর্তন আছে। সংকোচনশীল গুণাঙ্ক z ইকুয়াল টু কত হবে, PV/RT, তবে এবার হচ্ছে 1 এর ইকুয়াল এটা হবে না, এটা লিখতে হবে কিন্তু এগুলা। তো গ্যাসের অনুসমূহের মধ্যে আকর্ষণ, এটা তোমরা পারবা, আগের জিনিস রিপিট করা হয়েছে। বাস্তব গ্যাসের আচরণ ভ্যান ডার ওয়াল সমীকরণ দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে ভ্যান ডার ওয়াল সমীকরণ লেখার পরে তোমাকে ভ্যান ডার ওয়াল সমীকরণটা লিখতে হবে, P প্লাস n স্কয়ার a বাই v স্কয়ার ইন্টু v মাইনাস n b ইজ ইকুয়াল টু nRT। ভ্যান ডার ওয়াল সমীকরণ লিখে এটা লিখে দেন লিখতে হবে দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে আমরা চমৎকার ভাবে বা আদর্শ গ্যাস দেন হচ্ছে বাস্তব গ্যাস, এগুলো হচ্ছে ব্যাপার স্যাপার দেখে ফেলছি। তাহলে আমাদের এবার লাস্ট যে টপিকটা, মোলার গ্যাস ধ্রুবকের মাত্রা, আমরা মোলার গ্যাস ধ্রুবকের মাত্রাটা বের করা শিখবো এখন। তাহলে আমরা প্রথমে হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক কাকে বলে লিখে ফেলি। আমরা লিখবো প্রথমে 1 মোল, তুমি অবভিয়াসলি টাইটেল দিয়ে নিবা মোলার গ্যাস ধ্রুবকের মাত্রা। আমরা ফার্স্ট ডেফিনেশনটা দিচ্ছি, 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ কাজ করা লাগে তাকে মোলার গ্যাস ধ্রুবক বলে। তাকে কি বলে, মোলার গ্যাস ধ্রুবক বলে। তাহলে এইটুকু আমরা একদম 100% ক্লিয়ার। এবার আমরা ডাইমেনশনটা বের করি, চলো আমরা এখান থেকে ডাইমেনশনটা বের করবো। আমরা এখান থেকে লিখবো যে আমরা জানি আদর্শ গ্যাসের সমীকরণ PV ইকুয়াল টু nRT। পাশে পরিচয়গুলো দিয়ে নিও। P মানে হচ্ছে কি চাপ,
E মানে হচ্ছে আয়তন, N মানে হচ্ছে মোল সংখ্যা, R মানে হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, এবং T মানে হচ্ছে কেলভিন স্কেলে তাপমাত্রা। পরিচয়গুলো আমরা দিয়ে নিলাম, ঠিক আছে? তো চলো আমরা সলভ করি। তাহলে আমরা এখান থেকে কি পাই দেখো তো। আমরা এখান থেকে আর ইজ ইকুয়াল টু কি পাই? আর ইজ ইকুয়াল টু পাচ্ছি যে পিভি বাই হচ্ছে এনটি, পিভি বাই হচ্ছে এনটি। তাহলে আমরা যদি প্রেসারের, ভলিউমের, টেম্পারেচারের এগুলার হচ্ছে ডাইমেনশন বা মাত্রা বের করি, তাইলে কিন্তু আসলে আমাদের শেষ। তাহলে আমরা লিখে ফেলি এখানে চাপের মাত্রা। আমরা জানি চাপের মাত্রাটা কি। চাপ ইজ ইকুয়াল হচ্ছে পি ইজ ইকুয়াল টু আমরা কি, আমরা জানি হচ্ছে এফ বাই এ। আবার ফোর্স সমান আমরা কি জানি? ফোর্স সমান জানি হচ্ছে আমরা এম এ বাই, এখানে এ রাখলাম। আবার এখানে এ সমান আমরা, আচ্ছা আমরা ডিরেক্ট ভ্যালুটা বসাই দিই। আমরা হচ্ছে এখানে দেখো, আমরা এখান থেকে পাচ্ছি যে ফোর্সের এম, এম সমান হচ্ছে মাস, আর এক্সেলারেশন আমরা জানি এল টি ইনভার্স টু। এক্সেলারেশন আমরা কি জানি? এল টি ইনভার্স টু, ঠিক আছে? এল টি ইনভার্স টু। আচ্ছা, এতটুকু হচ্ছে শেষ এখান থেকে। আর নিচে হচ্ছে আমাদের এরিয়া, এরিয়া মানে হচ্ছে এল স্কয়ার। তাহলে এখান থেকে আমাদের প্রেসার কত চলে আসে? প্রেসার চলে আসতেছে এম, একটা এল, নিচে হচ্ছে দুইটা এল, তার মানে এটা হচ্ছে ইনভার্স টি ইনভার্স টু। এটা হচ্ছে আমাদের চাপের মাত্রা। তারপর আমরা লিখবো হচ্ছে আয়তনের মাত্রা, আয়তনের মাত্রা, এটা তো সবাই জানি আমরা, আয়তনের মাত্রা হচ্ছে এল কিউব। মোলের কোনো মাত্রা নেই, মনে রাখো মোলের কিন্তু কোনো মাত্রা নেই। তো আমাদের অনেক জায়গায় দেখবা যেটা সলভ দিয়ে রাখছে পার মোল, মোলের কিন্তু কোনো ডাইমেনশন নেই, ঠিক আছে? বাস তুমি যখন মোল লিখতে যাও দেখো দুইটা কিন্তু সেম জিনিসই লিখো উপর নিচে, মোলের কিন্তু আমরা ওইভাবে ডাইমেনশনটা পাই না। তো মোলের কোনো মাত্রা নেই, এটা আমরা লিখবো। এরপর আমরা লিখবো তাপমাত্রার মাত্রা, এটা আমাদের জন্য একটু নতুন। তাপমাত্রার মাত্রা T is equal to, অনেকে এটাকে কে ধরে অভ্যস্ত, কেউ চাইলে এটাকে থিটাও ধরতে পারে, যার যেটা ইচ্ছা। তাহলে এইগুলো আমরা পেয়ে গেছি সবগুলো। তাহলে আমরা এখানে লিখবো অতএব আর এর মাত্রা, আর এর মাত্রা কত হবে? উপরে যাবে হচ্ছে এম এল ইনভার্স টি ইনভার্স টু, দেন হচ্ছে ভি, ভি হচ্ছে এল কিউ, নিচে হচ্ছে যাবে হচ্ছে, আমি ধরো কে ইনভার্স বললাম। তাহলে দেখো তো কি আসে, আমাদের উপরে থাকে মাস, এল ইনভার্স আর এল কিউ গুণ করলে কত? আমাদের পাওয়ার থাকে বাকি দুই। আমরা এখানে লিখবো এম এল স্কয়ার, টি ইনভার্স টু সেম, কে উপরে চলে গেলে ইনভার্স হয়ে যাবে। এইটাই হচ্ছে আমাদের মোলার গ্যাস ধ্রুবকের ডাইমেনশন। মোলার গ্যাস ধ্রুবকের ডাইমেনশন আমরা এভাবে বের করতে পারি। আমরা ভুলেও মোল দিয়ে ডিভাইড করবো না, অনেক সলিউশনে দেখবা অ্যান্সারে পার মোল এক্সট্রা দিয়ে দিচ্ছে, তো এটা আসলে হবে না, আমাদের মোলের কোনো ডাইমেনশন হয় না। তো যাই হোক, তো এটি এতটুকুই ছিল হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট। আমি চেষ্টা করছি একদম ডিটেলস তোমাদেরকে বলতে, যাতে করে তোমরা আসলে এটা ইন ফিউচারে কাজে লাগাতে পারো। তো দ্যাটস ইট, ভালো থাকো, কথা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো একটা অ্যাসাইনমেন্টে। টিল দেন, আল্লাহ হাফেজ।